জি স্যার। তাহলে আমরা শুরু করি। আমরা চ্যাপ্টার 1-এ ইন্ট্রোডাকশন এবং অ্যাসুরেন্স অডিট রিলেটেড বেসিক জিনিস দেখেছি। চ্যাপ্টার 2-তে দেখেছি আমরা কিভাবে একটা অ্যাসাইনমেন্ট বা এনগেজমেন্ট অবটেইন করে একটা সিএ ফার্ম, অডিট এবং অ্যাসুরেন্স এনগেজমেন্ট। এখন আমরা আসছি চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 3 হচ্ছে আমরা এখন কাজটা করব, সেই কাজটার প্ল্যানিং কিভাবে করি, প্ল্যানিং দা অডিট অ্যাসাইনমেন্ট। এই প্ল্যানিং নিয়ে আমাদের বলা আছে আইএসএ 300, প্ল্যানিং অ্যান্ড অডিট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। এই আইএসএ 300-এ কি বলছে? The objective of the auditor is to plan the audit so that it will be performed in an effective manner. অডিটরের কাজ হচ্ছে ভালো মতো প্ল্যান করে কাজ করা, কারণ যেন সে তার এই অডিট অ্যাক্টিভিটিসটা ইফেক্টিভলি পারফর্ম করতে পারে। এরপরে দুইটা টার্মিনোলজি আছে, একটা হচ্ছে অডিট স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে অডিট প্ল্যান। অডিট স্ট্র্যাটেজিতে কি বলা হচ্ছে? দ্য ফর্মুলেশন অফ দ্য জেনারেল স্ট্র্যাটেজি ফর দ্য অডিট which sets out the scope, timing, and direction of audits and guides the development of audit plan. অডিট স্ট্র্যাটেজি হচ্ছে একটা জেনারেল স্ট্র্যাটেজি যেখানে কাজের স্কোপ ঠিক করা হয়, কখন কাজকর্ম টাইমিংটা ঠিক করা হয়, অডিটটা কিভাবে করব সেই ডিরেকশনটা ঠিক করা হয়, এবং যেটা কি করে অডিট প্ল্যান ডেভেলপমেন্টে গাইড করে। আর অডিট প্ল্যান হচ্ছে an audit plan is more detailed than the strategy and sets out nature, timing, and extent of audit procedures, including risk assessment, to be performed by the engagement team in order to obtain sufficient appropriate audit evidence. অডিট প্ল্যানটা হচ্ছে অডিট স্ট্র্যাটেজির চেয়ে আরো ডিটেল একটা জিনিস। সেখানে আমরা যে কাজ করব তার নেচারটা কেমন হবে, টাইমিংটা কেমন হবে, এবং আমরা কি ধরনের অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করব, মানে কতটুকু কাজ করব, তারপরে কাজ করতে যে আমাদের যে রিস্ক অ্যাসেসমেন্ট এটা কিভাবে করব, এবং আমাদের এই অডিট প্ল্যানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অডিট ওপিনিয়ন দেওয়ার জন্য সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করা। এখন বলতে পারেন স্যার দুইটার মধ্যে পার্থক্য। আপনারা তো যদিও এখনো সিএ ফার্মে আসেন নাই, আমি যদি খুব সহজ করে বুঝাই, প্রত্যেক সিএ ফার্মের একটা অডিট জেনারেল একটা অডিট স্ট্র্যাটেজি থাকে, যে একটা কাজে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করব একটা স্ট্র্যাটেজি তাদের থাকে। এই জেনারেল স্ট্র্যাটেজিটাকে মনে করেন কোনো একটা কোম্পানি, সরি কোনো একটা ফার্ম একটা ব্যাংক অডিট পেল, তো তার যে জেনারেল অডিট স্ট্র্যাটেজি আছে, ওই জেনারেল অডিট স্ট্র্যাটেজিটাকে যখন ওই পার্টিকুলার ব্যাংকের জন্য কাস্টমাইজ করে প্রত্যেকটা জিনিস ইন ডিটেল লেভেলে এলাবোরেট করে, তখন ওই অডিট স্ট্র্যাটেজিটা হয়ে যায় ওই ফার্মের জন্য ওই ব্যাংকের ক্ষেত্রে অডিট প্ল্যান। আবার মনে করেন সেম ফার্ম একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে এখন অডিট করবে, তাহলে তার যে জেনারেল অডিট স্ট্র্যাটেজিটা আছে ওইটা এখন ওই ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য কাস্টমাইজ করে প্রত্যেকটা জিনিস যখন ইন ডিটেল লেভেলে এলাবোরেট করবে, ফার্মের এই অডিট স্ট্র্যাটেজিটা হয়ে যাবে অডিট প্ল্যান। কারো কোনো কোশ্চেন আছে? আমরা কি বুঝতে পারলাম অডিট স্ট্র্যাটেজি আর অডিট প্ল্যান? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এরপর হচ্ছে বেনিফিটস অফ অডিট প্ল্যানিং। আমরা যদি প্ল্যান করে অডিট করি তাহলে লাভ কি? Ensure appropriate attention is devoted to important areas of the audit. আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের দেশে যত আইন আছে সব যদি আমি অ্যাকুমুলেট করি তাহলে 4 মাসের মধ্যে
ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ইয়ার বা ফিনান্সিয়াল ইয়ার শেষ হওয়ার 4 মাসের মধ্যে তাকে বিভিন্ন রেগুলেটরি অথরিটিতে তার ফিনান্সিয়াল স্টেটমেন্ট জমা দিতে হয়। তো অডিটর হিসেবে আমি তাহলে অডিটের সর্বোচ্চ সময় পাবো 4 মাস। তো আমি যদি প্ল্যান করে কাজ না করি, দেখা গেলো যে আমার 2-3 মাস শেষ হয়ে গেছে, হঠাৎ করে আমি দেখলাম যে অনেক ইম্পর্টেন্ট ইস্যু ছিল, মানে অনেক ইম্পর্টেন্ট এরিয়া ছিল যে এরিয়াগুলোতে আমি কোনো কাজই করি, তখন কিন্তু আই উইল বি ইন ট্রাবল। এমন না যে আমি চাইলেই আমাকে আবার সময় বাড়িয়ে দেওয়া। তো প্ল্যান করে কাজ করলে আমি ইম্পর্টেন্ট এরিয়াতে আরো ভালো ফোকাস করে কাজ করতে পারবো। আমি প্ল্যান করে কাজ করলে পোটেনশিয়াল প্রবলেম গুলো দ্রুত আইডেন্টিফাই করব এবং টাইমলি বেসিসে সেগুলোকে রিজলভ করতে পারবো। আমি যদি প্ল্যান করে কাজ করি তাহলে ওভারঅল অডিট ওয়ার্কটাকে আমি সুন্দর করে অর্গানাইজ করতে পারবো এবং ম্যানেজও করতে পারবো। আমি যদি প্ল্যান করে কাজ করি তাহলে টিম মেম্বারদের মধ্যে সুন্দর করে কাজগুলো অ্যাসাইন করতে পারবো। আমি যদি প্ল্যান করে কাজ করি তাহলে টিম মেম্বারদের সুন্দর ডিরেকশন দিতে পারবো এবং তাদেরকে সুন্দর করে সুপারভাইজ করতে পারবো। এবং সুন্দর প্ল্যান করে কাজ করলে আমি টাইম টু টাইম খুব সুন্দরভাবে রিভিউও করতে পারবো তাদের কাজ। অ্যাপ্রোচ টু প্ল্যানিং, একদম স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা প্ল্যান করতে পারি সেটা এখানে বলা আছে। স্টেপ 1-এ আমি কি করব? এনশিওরিং দ্যাট এথিক্যাল রিকোয়ারমেন্টস কন্টিনিউ টু বি মেট। আমরা যে চ্যাপ্টার 2 যখন পড়েছিলাম, বারবার বলা হচ্ছিল যে আমি ওখানে ইন্ডিপেন্ডেন্টলি বা এথিক্যালি কাজ করতে পারবো কিনা। এখন এটা মনে করার কোনো কারণ নাই যে আমি যখন কাজটা অবটেইন করব তখনই শুধু আমার ইন্ডিপেন্ডেন্স মেনটেন করতে হবে, এই ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে বলতেছে কি এথিক্যাল রিকোয়ারমেন্টস কন্টিনিউ টু বি মেট। তাহলে কোশ্চেন আসতে পারে, স্যার কতক্ষণ পর্যন্ত এটা আমাকে মেনটেন করতে হবে? যদি এটা সে 1 বছরের কাজ হয় বা লাস্ট ইয়ার হয়, মনে করেন লিস্টেড কোম্পানির এটা আপনার লাস্ট ইয়ার, তাহলে হচ্ছে আনটিল ইস্যুয়েন্স অফ অডিট রিপোর্ট। আপনার অডিট রিপোর্ট ইস্যু করা পর্যন্ত আপনাকে এই ইন্ডিপেন্ডেন্স বা এথিক্যাল রিকোয়ারমেন্ট গুলা মেনটেন করতে হবে। আর যদি এটা রিকারিং অডিট হয় তাহলে আনটিল সেপারেশন ফ্রম দ্য ক্লায়েন্ট, যতক্ষণ পর্যন্ত ওই ক্লায়েন্টের সঙ্গে আপনার কাজ শেষ না হচ্ছে, তার সঙ্গে আপনি সেপারেট হয়ে যাচ্ছেন, মানে আপনি সেখানে কাজ কন্টিনিউ করছেন না, তার মানে যতক্ষণ পর্যন্ত আপনি সেখানে কাজ করবেন, এটা 2 বছর হোক, 3 বছর হোক, 5 বছর হোক, আনটিল সিজেশন অফ ইয়োর কন্ট্রাক্ট, আপনার কন্ট্রাক্ট পিরিয়ড শেষ হওয়া পর্যন্ত আপনাকে এই এথিক্স মেনটেন করে যেতে হবে। সেকেন্ড স্টেপে বলতেছে আপনি যে কাজের জন্য প্ল্যান করছেন এই কাজের টার্মস অফ দ্য এনগেজমেন্ট, কাজের যে টার্মস এন্ড কন্ডিশন সেটা আপনাকে ভালো মতো বুঝতে হবে। থার্ড স্টেপে বলতেছে আপনাকে একটা ওভারঅল অডিট স্ট্র্যাটেজি স্টাবলিশ করতে হবে। একটু পরেই আছে যে একটা ওভারঅল অডিট স্ট্র্যাটেজিতে কি থাকে, তো এখানে আমরা একটু কুইক যাই। এখানে বলতেছে যে আমাকে প্রথমে দেখতে হবে যে আমার এই কাজের ক্যারেক্টারিস্টিক্সটা কি, কোন রিপোর্টিং ফ্রেমওয়ার্কের আন্ডারে এটা পড়ে, আমার এনগেজমেন্টের স্কোপটা কি, তারপরে বলতেছে যে রিপোর্টিং কি, রিপোর্টিং ডেট গুলা কি, কখন আমি ড্রাফট দিব, কখন আমি ফাইনাল রিপোর্ট দিব, আমাকে ম্যাটেরিয়ালিটি ডিটারমাইন করতে হবে, একটু পরে ম্যাটেরিয়ালিটি আমরা ডিটেল পড়বো, প্রিলিমিনারি রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, সেটাও একটু পরে আছে, তারপরে ইন্টারনাল কন্ট্রোল আমাকে টেস্ট করতে হবে, এটা সম্ভবত আমরা চ্যাপ্টার 4-এ যেয়ে পড়বো। আর ইন্টারনাল কন্ট্রোল রিলেটেড তো চ্যাপ্টার 5 থেকে 8 পর্যন্ত তো আপনাদেরকে মাসুদ পড়িয়েছেই। তারপর হচ্ছে যে আমি কেমন টিম মেম্বার সিলেক্ট করব, কি ধরনের স্কিল সেট আমার লাগবে, বিশেষ করে ক্লায়েন্টের হাইলি রিস্কি এরিয়াগুলোতে, আমাকে মোর ফোকাস দিতে হবে।
এবং সেই এরিয়াগুলো হ্যান্ডেল করার জন্য আমার এক্সপেরিয়েন্সড এবং স্কিল ম্যান পাওয়ার লাগে। এরপরে বলতেছে এই স্ট্র্যাটেজির আলোকে ডেভেলপিং অ্যান অডিট প্ল্যান ইনক্লুডিং রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউরস, অডিট টেস্ট অ্যান্ড আদার প্রসিডিউরস নেসেসারি টু কমপ্লাই উইথ আইএসএ স্ট্যান্ডার্ডস। মানে আমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস আর অডিটিং এ বলা আছে যে সমস্ত বিষয় সবকিছু আমাকে কমপ্লাই করতে হবে। সো আমাকে এমন ভাবে অডিট প্ল্যান করতে হবে যেন আমার অডিট রিস্ক একটা অ্যাকসেপ্টেবল লোয়ার লেভেলে নেমে যায়। আমি কাজ করতে করতে যদি আমার প্ল্যান থেকে আমি কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ করি ডিউরিং দ্য কোর্স অফ মাই অডিট, তাহলে সেই চেঞ্জটা আমাকে অ্যাকোমোডেট করতে হবে আমার ইনিশিয়াল প্ল্যানিং ডকুমেন্টে এবং এটাকে ডকুমেন্টেড করে রাখতে হবে। এরপরে বলা হচ্ছে কি কন্টেন্টস অফ অ্যান ওভারঅল অডিট স্ট্র্যাটেজি। ওভারঅল অডিট স্ট্র্যাটেজিতে কি কি জিনিস থাকে? প্রথমেই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটিস এনভায়রনমেন্ট। আমরা যত অডিট করব, যত ধরনের কাজ করব, তার বেসিক হচ্ছে এইটা যে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। আমরা যদি একটা ক্লায়েন্ট সম্পর্কে না বুঝি, ক্লায়েন্টের বিজনেস প্রসেস না বুঝি, ক্লায়েন্ট কি ধরনের কাজ করে, কিভাবে করে, তার ক্যাশ ইনফ্লো কিভাবে হয়, ক্যাশ আউটফ্লো কিভাবে হয়, কিভাবে সে রেভিনিউ জেনারেট করে, কিভাবে সে তার ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে, কিভাবে সে তার রেভিনিউ এক্সপেন্ডিচার করে, এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা ভালো মতো না বুঝবো ততক্ষণ পর্যন্ত সে ক্লায়েন্টে ভালো মতো অডিট করতে পারবে। তো এটাও একটু পরে আরো ডিটেল আছে। তো প্রথমে বলতেছে যে আমাকে কি করতে হবে, যে কোন ইন্ডাস্ট্রিতে আমার এই ক্লায়েন্টটা আছে, কোন ইকোনমিক ফ্যাক্টর এই কোম্পানিকে এফেক্ট করে। তারপর হচ্ছে যে আমার এই ক্লায়েন্টের ক্যারেক্টারিস্টিক্স কি, সে কি ধরনের বিজনেস করে, তার প্রিন্সিপাল বিজনেস স্ট্র্যাটেজি গুলো কি, তার ফিনান্সিয়াল পারফরমেন্স কেমন, তার রিপোর্টিং রিকোয়ারমেন্ট কেমন, ইনক্লুডিং চেঞ্জেস ইন দ্য প্রিভিয়াস অডিট। আমি যে লাস্ট ইয়ার অডিট করেছিলাম সেখান থেকে এই বছরে নতুন কোনো রিপোর্টিং রিকোয়ারমেন্ট এসেছে কিনা। তারপরে যে ম্যানেজমেন্ট এই কোম্পানিটাকে অপারেট করে তাদের কম্পিটেন্স লেভেল কেমন, এটা আমাকে দেখতে হবে। দেন আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাকাউন্টিং অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। আমাকে দেখতে হবে এই কোম্পানি কি কি অ্যাকাউন্টিং পলিসি অ্যাডপ্ট করেছে। আপনারা যেমন বেসিক অ্যাকাউন্টিং এ পড়ার কথা বা এই অ্যাকাউন্টিং কোর্সেও আপনাদের আছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি প্রিন্সিপালে কি বলে, যে কোনো একটা অ্যাকাউন্টিং পলিসি যদি একটা কোম্পানি অ্যাডপ্ট করে তাকে কনসিস্টেন্টলি ওইটা ইয়ার টু ইয়ার ফলো করে যেতে হবে। নতুন কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এসে যদি আরেকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডকে সুপারসিড করে, যেমন একসময় রেভিনিউর ক্ষেত্রে ছিল IAS 18, এখন হয়ে গেছে IFRS 15, আগে লিজের ক্ষেত্রে ছিল IAS 17, এখন হয়ে গেছে IFRS 16। এরকম যদি চেঞ্জ হয় তাহলে সে তার অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করতে পারবে। এটা একটা রিজন। নর্মালি দুইটা কারণে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করা যায়। আরেকটা হচ্ছে এখন যে পলিসি সে অ্যাডপ্ট করেছে এটার চেয়ে যদি অন্য আরেকটা পলিসি অ্যাডপ্ট করে তাহলে the company can provide more reliable and more additional information to the stakeholders for taking their economic or business decisions. এই যুক্তি যদি সে পূরণ করতে পারে তাহলে সে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করতে পারবে। বাট যে বছর অ্যাকাউন্টিং পলিসিটা চেঞ্জ করবে, নিয়ম হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টের ওই পার্টিকুলার এরিয়াতে উইথ জাস্টিফিকেশন তাকে সাফিসিয়েন্ট ডিসক্লোজার দিতে হবে। তারপরে নতুন কোনো অ্যাকাউন্টিং পলিসি বা অডিটিং প্রোনাউন্সমেন্টের কোনো ইফেক্ট আছে কিনা কোম্পানিতে। অডিটরের যে কিউমুলেটিভ নলেজ, দ্যাট মিনস সে লাস্ট ইয়ার বা আরো 2-1 বছর ধরে এখানে কাজ করছে, সেই অনুযায়ী তাকে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম বা কোন এরিয়াতে তাকে বেশি জোর দিতে হবে সেটা সে ঠিক করবে। রিস্ক অ্যান্ড ম্যাটেরিয়ালিটি, এই দুটাই ইন ডিটেল একটু পরে আছে। তো তাকে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে ফ্রড, এরর এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে, সিগনিফিকেন্ট অডিট এরিয়া তাকে খুঁজে বের করতে হবে, ম্যাটেরিয়ালিটি সেট করতে হবে,
কোন কোন এরিয়াতে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হতে পারে, বিশেষ করে পাস্ট অডিট এক্সপেরিয়েন্স তার কি বলে যে কোন কোন এরিয়াতে সে প্রবলেম পেয়েছে। কোনো কমপ্লেক্স অ্যাকাউন্টিং এরিয়া থাকলে, বিশেষ করে অ্যাকাউন্টিং এস্টিমেট, আমরা জানি যে এস্টিমেটের ক্ষেত্রে প্রচুর সাবজেক্টিভ জাজমেন্ট ইউজ করতে হয়। সো সেই ক্ষেত্রে কিভাবে ক্লায়েন্ট এগুলো করেছে, প্রুডেন্স অ্যাপ্লাই করেছে কিনা সেটা তাকে দেখতে হবে অ্যাজ অ্যান অডিটর। Consequent nature, timing, and extent of audit procedures. Possible change of emphasis on specific audit areas. আমি কোনো একটা এরিয়া কাজ করতে চেয়েছিলাম, ওইটা চেঞ্জ করে অন্য কোনো এরিয়া আমার কাছে আরো ইম্পর্টেন্ট মনে হতে পারে। তারপরে আমরা জানি যে এখন ইনফরমেশন টেকনোলজি বা আইটির অডিটের ক্ষেত্রে একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আছে, কারণ এখন মোটামুটি অলমোস্ট মোস্ট অফ দ্য অর্গানাইজেশনস আর ইউজিং অ্যাকাউন্টিং সফটওয়্যার। সো ওই সফটওয়্যার থেকে অ্যাকুরেট ইনফরমেশন জেনারেট হচ্ছে কিনা সেটা আমাকে টেস্ট করে দেখতে হবে। নর্মালি এখন সব ফার্মেরই, বিশেষ করে বড় বড় ফার্মে আলাদা আইটি অডিট টিমই আছে যারা এই সিস্টেমের টেস্টিং গুলা করে থাকে। কোঅর্ডিনেশন, ডিরেকশন, সুপারভিশন এন্ড রিভিউ। কোন কোন লোকেশনে আমি অডিট করব, দেখা গেল হয়তো হেড অফিসে করব, বিভিন্ন ব্রাঞ্চ অডিট করব। স্টাফিং রিকোয়ারমেন্টস, আমার হেড অফিসে কেমন ম্যান পাওয়ার লাগবে, ব্রাঞ্চ গুলোতে কেমন ম্যান পাওয়ার লাগবে। তারপরে ইয়ার এন্ডিং এ আমরা ক্লায়েন্টের প্রিমিসেসে যে ইনভেন্টরির, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং এবং মার্চেন্ডাইজিং কোম্পানিতে আমরা ইনভেন্টরি স্টক টেকিং করি। ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যায় গিয়ে আমরা কি করি, ক্যাশ কাউন্টিং করি। তারপরে ফিক্সড অ্যাসেটের ফিজিক্যাল ভেরিফিকেশন করি। আদার ম্যাটার্স, আদার ম্যাটারের ক্ষেত্রে বলতেছে যে গোয়িং কনসার্ন আছে কিনা সেটা আমরা দেখবো। গোয়িং কনসার্ন নিয়ে আসলে আপনাদের এই সিলেবাসে তেমন কিছু নাই। গোয়িং কনসার্ন নিয়ে ডিটেল আছে আপনাদের প্রফেশনাল লেভেলের যে অডিট অ্যাসুরেন্স করছে, এবং ওইখান থেকে প্রায় প্রতি বছরই গোয়িং কনসার্ন থেকে কোশ্চেন আসে। সো নেক্সট কোর্সে আপনারা এটা নিয়ে আরো ডিটেল পড়বেন। কন্ডিশনস রিকোয়ারিং স্পেশাল অ্যাটেনশন, এমন কোনো কন্ডিশন আছে কিনা যেখানে আমাকে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। আমার যে এনগেজমেন্ট টার্ম সেটা সম্পর্কে আমার ভালো ধারণা থাকতে হবে, প্লাস আমার এখানে কোনো স্ট্যাটিউটরি রেসপন্সিবিলিটি আছে কিনা। যেমন অ্যাজ অ্যান অডিটর আমাদের একটা স্ট্যাটিউটরি রেসপন্সিবিলিটি হচ্ছে যে কোম্পানিতে আমি অডিট করব ওই কোম্পানি মানি লন্ডারিং এর সাথে জড়িত কিনা। আমাদের যে এন্টি মানি লন্ডারিং অ্যাক্ট 2012 সে অনুযায়ী আমরা যদি এরকম কোনো জিনিস পাই, তাহলে বাংলাদেশ ব্যাংকের যে বিএফআইইউ বলি, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এই বাংলাদেশ ব্যাংকের এই ইউনিটে আমাদেরকে কি করতে হয়, রিপোর্ট করতে হয়। The nature and timing of reports or other communications with the entity that are expected under the engagement, অথবা আদার কোনো কমিউনিকেশন ক্লায়েন্টের সঙ্গে আমার করতে হয় কিনা, আদার কোনো রিপোর্টিং রিকোয়ারমেন্ট আছে কিনা তার সঙ্গে, সেই জিনিসগুলোও আমরা দেখব। এটা হচ্ছে ওভারঅল অডিট স্ট্র্যাটেজি। কারো কোনো কোশ্চেন আছে বলেন থাকলে, নাকি বোঝা যাচ্ছে? স্যার আপনি যে বললেন স্যার বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হয়, ওটা কি স্যার ইন্ডিভিজুয়ালি কেউ ব্যক্তিগতভাবে রিপোর্ট করে নাকি স্যার ফার্ম থেকে নির্ধারণ ফার্ম করে বা রিপোর্ট করবে, ফার্মের রেসপন্সিবিলিটি। ওখানে কি ফার্মের সিগনেচার সিল ফার্মের যে এগুলো? কাজ করবে, যে এনগেজমেন্ট পার্টনার, ওই অ্যাসাইনমেন্টের যে এনগেজমেন্ট পার্টনার, সে রিপোর্ট করবে। ধন্যবাদ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। এই জিনিসটা নিয়ে ডিটেল বলা আছে আমাদের আইএসএ 315 যে স্ট্যান্ডার্ড সেখানে। তো এই স্ট্যান্ডার্ডের অবজেক্টিভই হচ্ছে এই স্ট্যান্ডার্ড বলেছে কি, দ্য অবজেক্টিভ অফ দ্য অডিটর ইজ টু identify and assess the risk of material misstatements, whether due to fraud or error at the financial statement and assertion levels, through understanding the entity and its environment, including entity's internal control, thereby providing a basis for designing and implementing responses to the assessed risk of material misstatement. বিশাল এক সেন্টেন্স। এখানে যেটা বলা হচ্ছে
যে আমাকে ওই অডিট ক্লায়েন্টের পসিবল রিস্ক এরিয়াগুলো খুঁজে বের করতে হবে এবং কোন কোন ক্ষেত্রে ক্লায়েন্ট ফ্রড, ফরজারি, এরর বা মিসস্টেটমেন্ট করতে পারে সেই জিনিসগুলো বের করতে হবে কিসের মাধ্যমে? থ্রু আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। ওই এন্টিটি সম্পর্কে এবং তার এনভায়রনমেন্ট সম্পর্কে জেনে, এবং এটা করতে এই এন্টিটি এবং তার এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে যে আমি তার কন্ট্রোল মেকানিজম দেখব, কন্ট্রোল মেকানিজম সে কিভাবে ডিজাইন করেছে, কিভাবে ইমপ্লিমেন্ট করেছে, এবং এই কন্ট্রোল মেকানিজম তার যে ইনহারেন্ট এবং কন্ট্রোল রিস্ক সেটা মিটিগেট করতে কতখানি হেল্প করে। তো ইন সামারি এই টেবিলে যেটা বলা হচ্ছে যে আমি কিভাবে একটা ক্লায়েন্টের সম্পর্কে বা তার ক্লায়েন্ট মানে যেটা বলা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি এন্ড ইটস এনভায়রনমেন্ট সম্পর্কে আমি জানতে পারি। এখানে দেখেন তিনটা কোশ্চেন করা হচ্ছে, হোয়াই, হোয়াট এন্ড হাউ। হোয়াই কিভাবে? টু আইডেন্টিফাই and assess the risk of material misstatement in the financial statements. ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কি ধরনের মিসস্টেটমেন্ট হতে পারে সেটা আমি আইডেন্টিফাই বা অ্যাসেস করার মাধ্যমে করতে পারি। টু ইনেবল দ্য অডিটর টু ডিজাইন অ্যান্ড পারফর্ম ফার্দার অডিট প্রসিডিউরস। অডিটর কিভাবে তার অডিট প্রসিডিউরটা ডিজাইন করবে সেটার মাধ্যমে করতে পারে। To provide a frame of reference for exercising audit judgment, for example, when setting audit materiality. Materiality আমরা একটু পরে দেখব। আমি আগে এটা পড়াই, তারপরে আপনাদেরকে আমি সহজভাবে বুঝাবো যে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি এন্ড ইটস এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়। হট ইন্ডাস্ট্রি রেগুলেটরি অ্যান্ড আদার এক্সটার্নাল ফ্যাক্টরস ইনক্লুডিং রিপোর্টিং ফ্রেমওয়ার্ক। যে ইন্ডাস্ট্রিতে ওই আমার অডিট এন্টিটিটা আছে, কোন কোন ফ্যাক্টর তাকে এফেক্ট করে, বিশেষ করে তার রিপোর্টিং ফ্রেমওয়ার্ক অনুযায়ী। তারপরে নেচার অফ দ্য এন্টিটি ইনক্লুডিং সিলেকশন এন্ড অ্যাপ্লিকেশন অফ অ্যাকাউন্টিং পলিসি। ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে কি ধরনের অ্যাকাউন্টিং পলিসি তাকে অ্যাপ্লাই করা উচিত সেটার আলোকে আমি জানতে পারি। তারপরে বলা হচ্ছে যে অবজেক্টিভস এন্ড স্ট্র্যাটেজিস এন্ড রিলেটিং বিজনেস রিস্কস দ্যাট মাইট কজ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট ইন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস। ওইখানে কি জাতীয় বিজনেস রিস্ক আছে, যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দেই, যেমন ক্লদিং কোম্পানি, যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তাদের বিজনেস রিস্ক কি? দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি কি করে, এই যে রিসম্যান, লুবনান, ইনফিনিটি, ক্যাটসাই, আমরা যে বিভিন্ন ব্র্যান্ড দেখি বাংলাদেশেই, এরা কি করে হাইলি ফ্যাশনেবল প্রোডাক্ট তৈরি করে। এই হাইলি ফ্যাশনেবল প্রোডাক্ট মানে হচ্ছে ওরা যদি কোনো সময় আমাদের রুচি বা টেস্টের সঙ্গে খাপ খাওয়াতে না পারে তাহলে কি হবে, ওদের প্রোডাক্টটা অবসলিট হয়ে যাবে, ওদের প্রোডাক্টটা ব্যাকডেটেড হয়ে যাবে, তখন কিন্তু ওর প্রোডাক্ট আমি কিনতে চাইবো না। এবার দেখবেন যে এই কোম্পানিগুলো কি করে সামারে, উইন্টারে যে বলে কি আপ টু 70% ডিসকাউন্ট, এগুলো কোন ক্ষেত্রে দেয়, যে প্রোডাক্ট গুলো তারা তেমন বিক্রি হচ্ছে না। তাহলে এখানে রিস্ক কি? রিস্ক হচ্ছে আমরা জানি কি যে IS2 ইনভেন্টরিজ বলেছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টে যে ক্লোজিং ইনভেন্টরিটা থাকবে সেটাকে রেকর্ড করতে হবে এট কস্ট অর নেট রিয়েলাইজেবল ভ্যালু হুইচ এভার ইজ লোয়ার। নেট রিয়েলাইজেবল ভ্যালু কাকে বলে? এস্টিমেটেড সেলিং প্রাইস লেস এস্টিমেটেড সেলিং কস্ট। তো এই যে প্রোডাক্ট গুলো নরমালি কি হয়, আমরা যদি নরমালি চিন্তা করি, কখনোই এনআরবি কিন্তু মানে খুব রেয়ার কেস ছাড়া এনআরবি কখনো কস্টের চেয়ে কম হতে পারে না। তাহলে তো অর্গানাইজেশন চলারই কথা না। আমি একটা প্রোডাক্ট 10 টাকায় তৈরি করি, আমি যদি এটাকে 8 টাকায় বিক্রি করি তাহলে কোম্পানি তো কয়দিন পরেই দেউলিয়া হয়ে যাবে। বরং আমাকে ওই 10 টাকা উঠাতে হবে, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিং, সেলিং, ডিস্ট্রিবিউশন খরচ উঠাতে হবে, ব্যাংকের ইন্টারেস্ট দিতে হবে লোনের, এবং আরো কি করতে হবে, ও যারা শেয়ার হোল্ডার মালিক তার জন্য প্রফিট রাখতে হবে। সো এনআরবি অলওয়েজ কি হবে, কস্টের চেয়ে শুধু বেশি না, অনেক বেশি হওয়ার কথা। তো এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে যে প্রোডাক্ট এসে 70% ডিসকাউন্টে সেল করতেছে, সেখানে কি এমনও হতে পারে যে তার কস্ট হয়তো উঠবে না। তো নর্মালি কি করে কোম্পানিগুলা, তার ইনভেন্টরিটাকে অ্যাট কস্টেই ফিনান্সিয়াল স্টেটমেন্টে শো করে, কারণ নর্মালি কস্টের চেয়ে এনআরবি বেশি হয়। কিন্তু এই যে অবসলিউট ইনভেন্টরির ক্ষেত্রে কিন্তু কস্ট মে বি হায়ার দ্যান এনআরবি। সো এইটা একটা রিস্ক। সে যদি
কস্টে দেখায়, এনআরবি তে না দেখায়, মানে এনআরবি যেহেতু কস্ট হচ্ছে কম, নিয়ম হচ্ছে যদি এনআরবি চেয়ে কস্ট হচ্ছে এনআরবি কম হয়, তাহলে কস্ট এবং এনআরবি যে পার্থক্য, এটাকে ইনভেন্টরি অবসোলেসেন্স এক্সপেন্স হিসেবে ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্সের দিকে চার্জ করতে হবে। তো এটা একটা রিস্ক। মেজারমেন্ট এন্ড রিভিউ দ্য এন্টিটিস ফিনান্সিয়াল পারফরমেন্স, ওই এন্টিটির ফিনান্সিয়াল পারফরমেন্স মেজার এবং রিভিউ করে আমরা তার সম্পর্কে জানতে পারি, তার ইন্টারনাল কন্ট্রোল অ্যাসেস করে তার সম্পর্কে জানতে পারি। হাউ, কিভাবে? ইনকোয়ারিজ অফ ম্যানেজমেন্ট এন্ড আদার্স উইদিন দ্য এন্টিটি। আমার মনে যত প্রশ্ন আসবে বা এই যে হোয়াই এবং হট থেকে যে সমস্ত জিনিস পাবো, সেটা আমি কোম্পানির ম্যানেজমেন্টকে ইনকোয়ারি করে জানতে পারবো। অ্যানালিটিক্যাল প্রসিডিউর অ্যাপ্লাই করতে পারি, যেটা আমাদের এই চ্যাপ্টারে একটু পরে আছে। অবজারভেশন এবং ইন্সপেকশন। অবজারভেশন মানে হচ্ছে কোনো একটা জিনিস আমি, কেউ কাউন্ট করলো, আমি সাইডে দাঁড়িয়ে দেখলাম। আর ইন্সপেকশন মানে হচ্ছে আমি নিজে ঘুরে ঘুরে দেখলাম। ইন্সপেকশনের ক্ষেত্রে যেমন হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ, মানে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ফিক্সড অ্যাসেট। একটা ক্লায়েন্ট বললো, যে একটা কোম্পানি বললো আমার 10টা এসি আছে, আমি বিভিন্ন ফ্লোরে ফ্লোরে যেয়ে কাউন্ট করলাম যে 10টা এসি আছে কি। প্রায়র পিরিয়ড নলেজ, লাস্ট ইয়ারে অডিট করতে যদি করে থাকি, সেই নলেজ আমার কাজে লাগতে পারে। ডিসকাশন অফ দ্য সাসেপ্টিবিলিটি অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট টু ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট এবং দ্য এনগেজমেন্ট টিম। আরো আমরা যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে যে কোম্পানি সম্পর্কে তথ্য পেলাম, নিজেদের মধ্যে আলোচনা করেও আমরা সম্ভাব্য কিছু মিসস্টেটমেন্ট হতে পারে এমন এরিয়া বের করতে পারি। The reasons the auditor is to obtain the understanding of the entity and its environment are very much bound up with the assessing risk and exercising judgment. রিস্ক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে দরকার এবং আমাদের অডিট জাজমেন্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে দরকার। ISA 315 ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক এর ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা দেখতে বলেছে, যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এন্ড ইন্ডাস্ট্রি স্পেসিফিক প্র্যাকটিসেস। কি কি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল তার জন্য অ্যাপ্লিকেবল, প্লাস ওই ইন্ডাস্ট্রি স্পেসিফিক কি কি প্র্যাকটিস ওই ইন্ডাস্ট্রিতে বলবৎ আছে। যেমন এখানে যেমন বলতেছে লোন অ্যান্ড ইনভেস্টমেন্ট ফর ব্যাংক, যেমন আমাদের দেশের পার্সপেক্টিভে ব্যাংকের লোন এবং এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সেপারেট বিভিন্ন ধরনের সার্কুলার বা গাইডলাইন আছে, যেগুলো তাদেরকে ফলো করতে হয়। রেভিনিউ রিকগনিশন কিভাবে করে, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা ক্রেডিট লস তারা কিভাবে অ্যাকাউন্ট ফর করে, যেটা আমাদের IFRS 9 এর সঙ্গে রিলেটেড। ফরেন কারেন্সি অ্যাসেট লায়াবিলিটিস এন্ড ট্রানজাকশনস, যেটা IS 21 এর সঙ্গে রিলেটেড। অ্যাকাউন্টিং ফর আনইউজুয়াল আর কমপ্লেক্স ট্রানজাকশনস, বিশেষ করে ট্যাক্স বা কনসলিডেশনের ক্ষেত্রে তারা যে কাজগুলা কিভাবে করে সেই জিনিসগুলোর কথা বলা হচ্ছে। The auditor should understand the entity's accounting policies, including any changes to them, including the methods the entity uses to recognize, measure, present, and disclose significant and unusual transactions. কিভাবে সেই কাজটা করে সেটা আমাকে দেখতে হবে একদম। কিভাবে রিকগনাইজ করছে, রেকর্ড করছে, মেজারমেন্টটা কিভাবে করছে, ফিনান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে প্রেজেন্ট করছে এবং ডিসক্লোজারটা কিভাবে দিয়েছে। তারপরে কন্ট্রোভার্সিয়াল বা ইমার্জিং যে ইস্যুগুলো, যেগুলো এখনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ওইভাবে তৈরি হয় নাই, সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট কিভাবে এটাকে অ্যাপ্লাই করছে, তার প্রুডেন্স অ্যাপ্লাই করেছে নাকি বায়াসড হয়ে তাদের বেনিফিট যেদিকে বেশি সেগুলো করেছে। তারপরে বলতেছে যদি এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায়, দেখা গেল ট্যাক্স চেঞ্জ হয়ে, ট্যাক্স অ্যাপ্লিকেশন বা ট্যাক্স রেট চেঞ্জ হয়ে গেছে, তখন অ্যাকাউন্টিং পলিসিতে কি চেঞ্জটা বা কি ইনফ্লুয়েন্সটা করতেছে ম্যানেজমেন্ট, সেটা আমরা দেখতে পারি। তারপরে বলতেছে নতুন কোনো এন্টিটি যদি আসে, তখন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা ল এর ক্ষেত্রে কি করতেছে। যে লাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, মনে করেন কোন একটা গ্রুপ অফ কোম্পানিজ এমন একটা বিজনেস বা এমন একটা কোম্পানিকে অ্যাকোয়ার করছে, মনে করেন সে একটা সে হোটেল অ্যাকোয়ার করছে, এর আগে হোটেল বিজনেস তার আর কোনো কোম্পানির মধ্যে ছিল না, তাহলে এইটা একটা নতুন জিনিস। সো ওই হোটেলের ক্ষেত্রে যে অ্যাকাউন্টিং হতে পারে, এমন কিছু অ্যাকাউন্টিং আছে যেটা ওর
আগে তার অন্য কোনো গ্রুপ অফ কোম্পানিজ এর ক্ষেত্রে লাগতো না, কিন্তু এখন যেহেতু নতুন একটা কোম্পানি আসছে তাকে কিন্তু সেটা এখন অ্যাডপ্ট করতে হবে। আচ্ছা, এইটা তো বললাম এখানে যা লেখা আছে। আমি যদি খুব সহজে আপনাদেরকে বুঝাই, আমরা স্যালারি অ্যান্ড ইনকাম স্টেটমেন্টের আমাদের একটা হেড হচ্ছে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স। আমার নাম শুনছি না এই হেডের? জি স্যার। আমাকে বলেন স্যালারি অ্যান্ড অ্যালাউন্স এর মধ্যে কি কি জিনিস থাকে, কে বলতে পারবে? আমি সবসময় সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যাতে আপনাদের জন্য আন্ডারস্ট্যান্ডেবল হয়। আপনারা জানেন না কস্ট অ্যাকাউন্টিং বা বিভিন্ন জায়গায় তো করছেন, স্যালারি বা ট্যাক্সেও তো পড়ার কথা। স্যালারি এন্ড অ্যালাউন্স এর মধ্যে কি কি জিনিস থাকে? এখানে চাকরি করা কেউ নাই? কেউ জানে না? জানেন তো আপনারা? আমি যখন বলা শুরু করবো তখন মনে করবো আচ্ছা স্যার এটার কথা বলতেছেন। স্যার স্যালারি ডিআরএস এন্ড অ্যালাউন্স অ্যালাউন্স। এর মধ্যে, হ্যাঁ স্যার ডিআরএস অ্যালাউন্স। হ্যাঁ, তো সবার আগে কি আসবে? বেসিক স্যালারি। বেসিক স্যালারি, জি স্যার, বেসিক স্যালারি রেন্ট তারপরে কি এগুলো। থাকে? হাউস রেন্ট, জি স্যার। কনভেন্স অ্যালাউন্স, মেডিকেল মেডিকেল জি স্যার। অ্যালাউন্স, আপনি যেটা বললেন ডিএনএস অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, ইনসেনটিভ বোনাস, ফেস্টিভ্যাল বোনাস, এগুলো থাকে না? জি স্যার, থাকে স্যার। তো এটা খুব সহজ একটা জিনিস, আমরা জানি স্যালারি এন্ড অ্যালাউন্স এর মধ্যে কি থাকে। মনে করেন আপনি অডিট করতে গেলেন একটা ক্লায়েন্টে, আপনার যে টিম লিডার আপনাকে বললে আপনি স্যালারি এন্ড অ্যালাউন্স নিয়ে কাজ করেন। এখন আপনি স্যালারি এন্ড অ্যালাউন্স নিয়ে কাজ করতে যেয়ে দেখলেন যে ক্লায়েন্ট ওর মধ্যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স চার্জ করছে, ওর মধ্যে ফ্যাক্টরি ওভারহেড চার্জ করছে, তো এটা কি আপনি মানবেন? না স্যার। না স্যার। স্যালারি এন্ড অ্যালাউন্স এর মধ্যে কি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স যাওয়া উচিত? না স্যার। ফ্যাক্টরি ওভারহেড যাওয়া উচিত? না স্যার, এটা হবে যাওয়া না স্যার। উচিত। কারণ আমি এটা কেন বুঝতেছি, কারণ আমি স্যালারি এন্ড অ্যালাউন্স হেড সম্পর্কে আমার একটা ভালো ধারণা আছে। তো আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট হচ্ছে এইটাই, আপনি যে এরিয়াতে যখন কাজ করবেন ওই ক্লায়েন্টের সেই এরিয়া সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে। এই জন্য অডিটের ক্ষেত্রে একটা কথা আছে যে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার অ্যাবিলিটি আপনার নাই, সেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিট করার রাইটও আপনার নাই। আপনি জানেন না একটা ব্যাংকের ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয়, তাহলে আপনাকে যদি বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনাকে ধরিয়ে দেয়, আপনি সেটা ধরতে পারবেন ম্যানিপুলেশন? না স্যার, সম্ভব না স্যার। কারণ আপনি জানেনই না এর আইডিয়াল সিনারিও কি। তো আপনি যদি আইডিয়াল সিনারিও না জানেন তাহলে এর ম্যানিপুলেশন কোথায় কোথায় হয়েছে এটা আপনি ধরতে পারবেন না। এই জন্য স্যালারি অ্যান্ড অ্যালাউন্স দিয়ে আমি উদাহরণটা দিলাম, এটা যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সহজ কথা হচ্ছে আমি একটা ক্লায়েন্টের যে এরিয়াতে কাজ করব, প্রথমে সেই এরিয়াতে আগে ক্লায়েন্ট স্পেসিফিক নলেজ আমাকে গ্যাদার করতে হবে, আগে বুঝতে হবে ক্লায়েন্ট এই সিস্টেম কিভাবে করে, কিভাবে তার এই সিস্টেমটা চলে। তারপরে আমি আইডিয়াল সিনারিওর সঙ্গে ওইটাকে কি করব, ক্রস চেক করব যে ওনারা যেটা করতেছে এটা ঠিক আছে নাকি সে আদারওয়াইজ কিছু করতেছে। যেমন ওই যে বললাম স্যালারি এন্ড অ্যালাউন্স এর মধ্যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ঢুকিয়ে রাখছে, স্যালারি এন্ড অ্যালাউন্স এর মধ্যে ফ্যাক্টরি ওভারহেড ঢুকিয়ে রাখছে, সেটা তো হবে না। এখন বলেন আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি এন্ড ইটস এনভায়রনমেন্ট একটু কি মাথায় ঢুকছে? স্যার একটু আগে যে বললেন অ্যাকাউন্টিং পলিসিস নিয়ে যে বায়াসনেস, এটা স্যার কিভাবে হয়? আপনি গত ক্লাস করছেন আমার? জি স্যার, করেছিলাম। গত ক্লাসে আমরা বলেছিলাম না যে অ্যাকাউন্টিং এস্টিমেটের ক্ষেত্রে বায়াসনেস নিয়ে যে ব্যাড ডেটের প্রভিশন রাখা উচিত 10%, কিন্তু ব্যাড ডেটের প্রভিশন রাখা উচিত 10%, কিন্তু ক্লায়েন্ট দেখলো যে যদি 10% প্রভিশন রাখে তাহলে বাজেটের যে প্রফিট সেটা মিট আপ হবে না। সো বাজেটের প্রফিট যেহেতু মিট আপ হবে না, তাহলে কি করবে? যদি প্রফিট কম হয় তাহলে ডিজায়ার্ড বোনাস ইনসেন্টিভ বোনাস পাবো না, ঠিক মতো প্রমোশন হবে না। তখন তারা কি করলো, ওই ব্যাড ডেটের প্রভিশন 10% থেকে 5% করলো।
অর্ধেক কমাই দিল। এই যে যেটা কাজ করলো এইটা হচ্ছে বায়াসনেস। গত ক্লাসে এটা বলছিলাম না আমি? জি জি স্যার, জি স্যার, রাইট। হুম। জি স্যার, বলছিলেন স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আপনারা কিন্তু ব্যাড ডেটটা আপ টু কত পার্সেন্ট হতে পারে? সরি, ব্যাড ডেটের যে ওই পার্সেন্টেজ যে সঞ্চয় রাখতে হয় এটা কত পার্সেন্ট হতে পারে স্যার? ব্যাড ডেটের প্রভিশন না, সর্বোচ্চ কত পার্সেন্ট হতে পারে মানে পলিসি অনুযায়ী? এটা তো আসলে সর্বোচ্চ বলে কোনো কথা নাই। ম্যানেজমেন্ট হচ্ছে তার যে অ্যাকাউন্ট রিসিভেবলে তার যে কাস্টমার গুলো আছে তাদের প্রোফাইল অ্যানালিসিস করবে, তাদের প্রিভিয়াস পেমেন্ট বিহেভিয়ার দেখবে, তাদের সলভেন্সি দেখবে, তাদের প্রোফাইল অ্যানালিসিস করবে, দেন তারপরে হিস্টোরিক্যাল ট্রেন্ড দেখবে। এইগুলো অ্যানালিসিস করে তখন সে মোটামুটি অ্যাকুরেটলি তো আর একদম এক্স্যাক্টলি হবে না, যেহেতু তাকে অনেক জাজমেন্ট অ্যাপ্লাই করতে হয়। মোটামুটি 80-90% অ্যাকুরেসি মেনটেন করে তাকে একটা ফিগারে বা একটা পার্সেন্টেজে যে তাকে ঠিক করতে হবে যে না এই পরিমাণ টাকা হয়তো আমার আদায় হবে না। সেটা 5% হতে পারে, সেটা 10% হতে পারে, সেটা 20% হতে পারে। আর যদি খুব তার কাস্টমার খুব খারাপ হয় আরো বেশিও হতে পারে। যেমন এখন অনেক ব্যাংকের কথা শুনতেছেন না, যে ব্যাংকের 80-90% লোনই হচ্ছে ব্যাড, মানে কি এগুলো আর আদায় হবে না। পেপার পত্রিকায় আসে না এগুলো? হ্যাঁ, রাইট স্যার। জি স্যার, ছোট ব্যাংক গুলা। আর বেশি কিছু না বলি, রেকর্ডেড ক্লাস তো। আজকে দেখি ক্লাসের উপস্থিতি একটু বাড়ছে শুক্রবারের তুলনায়, তাই নাকি? সামনে আগাবো। করে শুক্রবারের জন্য মনে হয়। কি হয়েছে, শুক্রবার কি করে নিপা? হঠাৎ করে শুক্রবারে ক্লাস করছে তো এই জন্য হয়তো সবাই ঘুমায় পড়ছিল। হঠাৎ করে কেন, আগে থেকে নোটিশ দেয় নাই? না স্যার, আগের আর ক্লাস মূলত গুলো হচ্ছে সব ওই রবিবারে হতো তো ফিটনেস এই জন্য আর সার্টিফিকেট কি। পাওয়ার পর থেকে সবগুলা ক্লাসেরই একই অবস্থা, মানে আস্তে আস্তে ইয়া কমে যাচ্ছে স্যার। তো জানি না। তার মানে হচ্ছে আপনারা অধিকাংশ স্টুডেন্টরা ক্লাসে আসেন বোঝা শেখার জন্য না, অ্যাটেন্ডেন্সের জন্য আসেন। সার্টিফিকেট দিয়ে দিয়েছে তো শেষ। দেখেন, আপনারা যে প্রফেশনাল ডিগ্রি নিতে আসছেন, এখানে ফাঁকিবাজি করলে আপনি সবচেয়ে বড় ফাঁকিতে পড়বেন। আপনি একজন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, আপনার চলনে বলনে, আপনার জ্ঞান গরিমায়, আপনার নলেজে, বা আপনার কোনো একটা জাজমেন্ট নেয়ার ক্ষেত্রে বা কোনো একটা ডিসিশন নেয়ার ক্ষেত্রে সেটা যদি প্রতীয়মান না হয় যে আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তখন কিন্তু আপনি দেখবেন যে আমরা পড়ছি না, স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তখন আপনি নিজেই লজ্জা পাবেন, তখন ওই ডিগ্রি আপনার কাছে বোঝা হয়ে যাবে। আপনারা যদি এটা সব বুঝতেন তাহলে ক্লাস আর টিচারের দরকার ছিল না, দরকার ছিল? না স্যার। কারণ আপনারা ইউনিভার্সিটিতে যাদের কাছে পড়েছেন তাদের তো প্র্যাকটিক্যাল অডিটের এক্সপোজার নাই। তো আপনাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে এই কোর্সটা পড়াইতে পারার কথা না, যদি পড়েও থাকেন। স্যার এটা অনেক প্রায় নর্মাল যে জেনারেল লাইনের পড়ালেখা ওটা থেকে অনেকটাই ভিন্ন। ভিন্ন তো অবশ্যই। তার ভাষাগুলো একটু অন্যরকম, মানে হ্যাঁ 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 ভাইয়া আন্ডারস্ট্যান্ড ঠিক করে। বলছেন। কি অন্যরকম? মানে আমরা যে নর্মাল ইউনিভার্সিটিতে বইগুলো পড়ি তার থেকে যে এদের মানে লেখা যে ভাষাগুলা বা এদের একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওই ল্যাঙ্গুয়েজটা একটু স্লাইটলি ডিফারেন্ট, এটা বুঝাচ্ছি আর কি। ওইগুলো হচ্ছে লেখা মোরলি অন থিওরিটিক্যাল আসপেক্টে,
জি আর স্যার, এটা এগুলো একটু লেখা প্রফেশনাল হচ্ছে টাইপের। মেইনলি অন প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট। সো থিওরি আর বাস্তব জিনিস তো এক না, দুটার মধ্যে লিঙ্ক করতে হবে, এই জন্য তো প্রফেশনাল ডিগ্রি। আর এই প্রফেশনের সবচেয়ে আমি যে আমার যে বই লিখেছি, আমি জানি না আমার বই আপনারা পড়েছেন কিনা, আমি বলছি এই প্রফেশনের ম্যাজিক হচ্ছে এই যে 3 ইয়ার্স আর্টিকেলশিপ। ওই আর্টিকেলশিপে আপনি যে হাতে কলমে কাজ শিখবেন, ওটাই হচ্ছে প্রপার লার্নিং। আপনি একটা চাকরি করতে যে 10-15 বছরও যা দেখতে পারবেন না, 3 বছরে তার চেয়ে অনেক বেশি দেখতে পারবেন। স্যার আমরা যেরকম এখানে অ্যানালিটিক্যাল প্রসিডিউর ম্যাটেরিয়ালিটি দেখতেছি, কিন্তু আমরা তো স্যার এসব মানে প্রকৃতপক্ষে ফিল করতে পারতেছি না। যখন ইয়াতে যাব, মানে আর্টিকেলশিপে যাব, তখন ওটা আসলে বুঝতে হ্যাঁ, পারবো যে আসলে প্র্যাকটিক্যালি কাজ না করলে তো আসলে ফিল করতে পারবেন না। স্যার ওটা জাস্ট ইমাজিনেশনের মাধ্যমে মনে রাখতে পারি আর কি, এতটুকুই। যেমন আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি এন্ড ইটস এনভায়রনমেন্ট, আমি আরেকটা গল্প করি, সময় বাঁচানোর জন্য আমি করি নাই। যেমন আমরা আমাদের কাকে বলি কিং অফ ফ্রুটস? স্যার জ্যাকফ্রুট, না না না, জ্যাকফ্রুট তো জাতীয় ফল। সরি, ম্যাঙ্গো ম্যাঙ্গো। ম্যাঙ্গো ইজ দ্য কিং অফ ফ্রুটস। এখানে কেউ আছে, এমন কেউ আছে যে আম খায় নাই? আছে কেউ, কাঁচা বা পাকা? না স্যার, মনে হয় না, সবাই খায়। তো সবাই খেয়েছে। আম সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা আছে। মনে করেন আমি খুব বাজে একটা টিচার, কিছু বুঝাইতেও পারি না, ঠিক মতো এক্সপ্লেইনও করতে পারি না, সুন্দর একটা উদাহরণও দিতে পারি না। তো আমের জীবন চক্র আমি আপনাদের পড়াচ্ছি, খুব বাজেভাবে পড়াচ্ছি, তারপরেও কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন। কেন বুঝতে পারবেন? কারণ এই আম সম্পর্কে একদম আমের মুকুল আসা থেকে শুরু করে একদম পাকা পর্যন্ত আপনারা নিজের চোখে দেখছেন এগুলো লাইফের কোনো না কোনো সময়, তাই না? জি স্যার, ইনশাল্লাহ তবে দেখছি। আম খেতে কেমন আমার এত লাইভলি বর্ণনা দেওয়ার দরকার নাই, কারণ আপনি নিজেই খেয়েছেন, এর টেস্ট আপনি জানেন। কিন্তু কিছু সময়ের জন্য যদি আমরা এটা চিন্তা করি যে আম হচ্ছে একটা খুব দুষ্প্রাপ্য ফল, মনে করেন সাইবেরিয়া জঙ্গলে পাওয়া যায়, বাংলাদেশে কালে ভদ্রে আসে, এই খুব বড় বড় যারা বিজনেস ম্যাগনেট, তাদের ছেলে মেয়েদের বিয়ের অনুষ্ঠানে ডেজার্ট হিসেবে দেয়া হয়। সো এরকম কোন বিয়েতে যদি কালে ভদ্রে দাওয়াত পান, তো মাঝে মাঝে যাই 2-1 টুকরো খাওয়ার অভিজ্ঞতা হয়, অথবা ক্লাসের মনে ধরে নিলাম আমি অধিকাংশ আম কখনো খাই নাই। এখন উল্টা ভাবে মনে করেন আমি খুব ভালো টিচার, খুব সুন্দর বোঝাইতে পারি, এক্সপ্লেইন করতে পারি, বাস্তব উদাহরণ দিতে পারি। এখন আমি আমের একদম মুকুল থেকে শুরু করে ওর বিভিন্ন জীবন চক্র, একেবারে পাকা আম সিলে ওই হলুদ অংশ দেখাচ্ছি, কেমনে জুস বানাইতে সব দেখাচ্ছি, এত সুন্দর করে বলতেছি, স্টিল ইট উইল নট টাচ ইউর হার্ট। কারণ আপনি জীবনে কোনোদিনই আম খানই নাই। তো আমি যত সুন্দর বর্ণনা দেই না কেন, এটা আপনার হার্টকে টাচ করবে, এবং দিস ইজ রিয়েলিটি, যতক্ষণ না পর্যন্ত এটা আপনি প্র্যাকটিক্যালি এর এক্সপেরিয়েন্সটা নিবেন। বুঝাইতে পারলাম আমি? জি স্যার। আচ্ছা, এরপরে আছে অ্যানালিটিক্যাল প্রসিডিউর, যেটা আমরা একটু আগে বলে এসেছিলাম। অ্যানালিটিক্যাল প্রসিডিউর হচ্ছে আমরা যে অডিট করি, অডিটের একটা টেকনিক। এটার মাধ্যমে আমরা কি করি বলতেছে যে ইভালুয়েশন অফ ফিনান্সিয়াল ইনফরমেশন মেড বাই স্টাডি অফ প্লাউজেবল রিলেশনশিপ অ্যামং বোথ ফিনান্সিয়াল এন্ড নন ফিনান্সিয়াল ডেটা। ফিনান্সিয়ালের সঙ্গে ফিনান্সিয়াল এর, আবার ফিনান্সিয়ালের সঙ্গে নন ফিনান্সিয়াল ডেটার রিলেশনশিপ আমরা দেখি। এটা আরো কি করে, encompass the investigation of identified fluctuations and relationships that are inconsistent with other relevant information or differ from expected values by a significant amount। মানে এখানে যারা বলার চেষ্টা করতেছে, দেখা গেল যে একটা বাজেট করছিল, অ্যাকচুয়াল আর একটা ঘটনা করছে, তাহলে ওই বাজেটের সঙ্গে অ্যাকচুয়ালের যে পার্থক্য, সবচেয়ে ভালো বুঝবেন নিজের এই যে উদাহরণগুলো দেখলে, যে
এই অ্যানালিটিক্যাল প্রসিডিউর সম্পর্কে বলা আছে আমাদের যে অডিটিং স্ট্যান্ডার্ডে, সেটা হচ্ছে ISA 520। সেখানে কি বলছে, অ্যানালিটিক্যাল প্রসিডিউরে আমরা কি করি, the consideration of comparison with comparable information for prior periods। লাস্ট ইয়ারের সঙ্গে কারেন্ট ইয়ারের আমরা যখন অডিট করি তখন আমরা কি করি, প্রথমে একটা কাজ করি, এটাকে আমরা বলি ট্রেন্ড অ্যানালিসিস, যে গত বছরের এই বছরের ইনফরমেশন থেকে লাস্ট ইয়ারের ইনফরমেশন বাদ দিয়ে এটা চেঞ্জের পার্সেন্টেজ করি, যে কোথায় চেঞ্জটা বেশি হয়েছে, তো সেই এরিয়াতে আমরা কাজ করি বেশি। এটা একটা অ্যানালিটিক্যাল প্রসিডিউর। তারপরে বলতেছে যে অ্যাকচুয়ালের সঙ্গে অ্যান্টিসিপেটেড রেজাল্ট কম্পারিজন করি, যেমন বাজেট বা ফোরকাস্টের সঙ্গে আমরা অ্যাকচুয়াল রেজাল্টটা দেখি, এটাও একটা অ্যানালিটিক্যাল প্রসিডিউর। তারপরে আমরা যে বিভিন্ন রেশিও অ্যানালিসিস করি, আপনারা যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে যে বিভিন্ন রেশিও পড়েছেন, যে কারেন্ট রেশিও, কুইক রেশিও, গিয়ারিং রেশিও, এরকম অনেক আছে না, অ্যাকাউন্ট রিসিভেবল জি টার্নওভার, স্যার। পেয়েবল টার্নওভার, জি স্যার। ইনভেন্টরি টার্নওভার, অনেক রেশিও আমরা পড়ছি। এই রেশিও গুলো আমার অ্যানালিটিক্যাল প্রসিডিউরের একটা টেকনিক বা ওয়ে। তো এগুলোর মাধ্যমে আমরা কি করি, যে এই যে প্যাটার্ন অফ চেঞ্জ বা রিলেশনশিপ খোঁজার চেষ্টা করি, এটার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে কোন এরিয়াতে আসলে কাজ করলে আমি বিভিন্ন প্রবলেম বের করতে পারবো। নর্মালি অ্যানালিটিক্যাল প্রসিডিউর আমরা অ্যাপ্লাই করি ফর লার্জ ভলিউম অফ ডেটাবেস, যেখানে অনেক ডেটা, যেটা আমি ইন্ডিভিজুয়ালি দেখলে আমি সাগরের মধ্যে হারিয়ে যাব। ওই অ্যানালিটিক্যাল রিভিউ করে করে আমরা প্রবলেমেটিক এরিয়াগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। আর একটা যেটা বললাম যে ফিনান্সিয়ালের সঙ্গে নন ফিনান্সিয়াল ইনফরমেশন, যেমন এখানে বলা হচ্ছে পেরোল কস্ট টু নাম্বার অফ এমপ্লয়িজ। এখানে আমি যে উদাহরণটা সবসময় দেই সেটা হচ্ছে, আমরা ব্রাকের নাম শুনছি না, ব্রাক। জি স্যার। জি স্যার। বাংলাদেশে এমন কোন জায়গা আছে যেখানে ব্রাক নাই? এমন কোন না জেলা স্যার। উপজেলা খুঁজে পাওয়া যাবে? না স্যার। সব জায়গায় আছে। So BRAC is the second largest employer in Bangladesh after the government. গভর্নমেন্ট মানে সরকারি চাকরি যত মানুষ করে, তারপরে সবচেয়ে বেশি কর্মসংস্থান বাংলাদেশে ক্রিয়েট করছে কে? এই ব্র্যাক। এখন মনে করেন যেমন আমি নিজেও যখন অবশ্য আমি পাশ করে গেছি, ফার্মে পাশ করার পরে যখন ম্যানেজার ছিলাম 3 বছর, আমি ব্র্যাকের অডিট ম্যানেজার ছিলাম, ব্র্যাক অডিটের। এখন ব্র্যাকের আমি যদি সাধারণ একটা উদাহরণ দেই, মনে করেন কোন একটা কোম্পানিতে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে 2 জন 4 জন 5 জন 10 জন লোক থাকে, বা 20 জন লোক থাকে এরকম। আমি সেই 2009-10 সালের কথা বলতেছি, তখনই ব্র্যাকের শুধু ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের লোক ছিল প্রায় 250-300। তাহলে চিন্তা করেন টোটাল ব্র্যাকে কত মানুষ চাকরি করতে হয়। এখন আপনি ব্র্যাকে স্যালারি এন্ড অ্যালাউন্স নিয়ে কাজ করবেন। আপনি যদি ব্র্যাকে স্যালারি এন্ড অ্যালাউন্স এর ফিগার প্রত্যেকটা এমপ্লয়ির ব্যালেন্স দেখে দেখে কনফার্ম করতে চান, তাহলে আর কোনো এটা কাজ করা লাগবে? 3-4 মাস তো শুধু ওই স্যালারি নিয়ে কাজ করা লাগবে, তাই না? জি স্যার। জি স্যার। টাইম লাগবে অনেক। তো ওই যে আমি একটু আগে বললাম যে আমাদের লার্জ ভলিউম অফ ডেটাবেসের ক্ষেত্রে আমরা অ্যানালিটিক্যাল প্রসিডিউর অ্যাপ্লাই করি। আর এই যে একটু আগে বললাম যে ফিনান্সিয়াল ডেটার সাথে নন ফিনান্সিয়াল ডেটা, তো ব্র্যাকে আমাকে কি করতে হবে? আমি ব্র্যাকের HR ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টকে বলতে পারি যে ভাই, আপনাদের ব্র্যাকে কত ক্যাটাগরির এমপ্লয়ি আছে, প্রত্যেক গ্রেড ওয়াইজ আমাকে এমপ্লয়ি লিস্ট দেন, আর গ্রেড অনুযায়ী আমাকে একটা এভারেজ পে প্যাকেজ বা স্যালারি স্কেল এইটা আমাকে দেন। তখন আমি কি করব, ওই প্রত্যেক গ্রেডের নাম্বার অফ এমপ্লয়িজের সঙ্গে ওই যে পে প্যাকেজ ওইটা মাল্টিপ্লাই করব, করে একটা গ্র্যান্ড টোটাল বের করব। অবশ্যই অ্যাকচুয়ালের সঙ্গে মিলবে না। যখন আমি দেখব যে অ্যাকচুয়ালের বেশ কাছাকাছি একটা ফিগার চলে আসছে, তখন গ্রসলি আপনি কনসিডার করতে পারেন, মোটা দাগে আপনি কনসিডার করতে পারেন যে না, স্যালারি এন্ড অ্যালাউন্সের ফিগার ঠিক আছে। এই যে আমি অ্যানালিটিক্যাল রিভিউ করে বললাম। এখন আমি কিছু এমপ্লয়ির ক্ষেত্রে দেখতে পারি যে তার যে অফার লেটার, সেই লেটারে তারা যে টাকা দেওয়ার কথা সেই টাকা তাকে দিচ্ছে কিনা, ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী তার কাছ থেকে যে ট্যাক্স কাটার কথা স্যালারি দেওয়ার সময় সেটা কাটতেছে কিনা,
কেউ হয়তো রিটায়ারমেন্টে গেছে, তার রিটায়ারমেন্টের বেনিফিটটা ঠিক মতো দেওয়া হয়েছে কিনা, কেউ হয়তো রিজাইন দিয়ে চলে গেছে, রিজাইন দিয়ে দেওয়ার সময় তাকে তার এন্ড সার্ভিস বেনিফিট বা তার ওই সময়ের যে বেনিফিট পাওয়ার কথা সেটা পেয়েছে কিনা, এইগুলো আমি দেখতে পারি। কিন্তু আমি যদি বলি যে না, আমি প্রত্যেকটা এমপ্লয়ি ধরে ধরে স্যালারি ফিগার কনফার্ম করব, এটা কি প্র্যাকটিকেবল? এটা সম্ভব? অবশ্যই সম্ভব। আমাকে তাইলে 6 মাস বা 8 মাস ধরে কাজকে অডিট করতে দিতে হবে, তাই না ব্যাপারটা? তো এটা হচ্ছে অ্যানালিটিক্যাল প্রসিডিউর। এই প্ল্যানিং স্টেজেও আমাকে অ্যানালিটিক্যাল প্রসিডিউর সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং অ্যানালিটিক্যাল প্রসিডিউর অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। বলতেছে অ্যানালিটিক্যাল প্রসিডিউর অ্যাপ্লাই করার জন্য আমি কোথা থেকে ইনফরমেশন পাবো? ওই ক্লায়েন্টের ইন্টারিম ফিনান্সিয়াল ইনফরমেশন, তার বাজেট থেকে, তার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস থেকে, নন ফিনান্সিয়াল ইনফরমেশন থেকে, ব্যাংক এন্ড ক্যাশ রেকর্ড থেকে, ভ্যাট রিটার্ন থেকে, বোর্ড মিটিং এর মাইনুট থেকে, বিভিন্ন ডিসকাশন এবং করসপন্ডেন্সের মাধ্যমে। এই যে কি রেশিও, অ্যাকাউন্টিং রেশিও গুলো আছে, আমি আর এখানে দিয়ে আপনার লেকচারটাকে বড় করি না, এটা আপনাদের ম্যানুয়ালে 64 নাম্বার পেজে এই জিনিসটা আছে। এরপরে আছে ম্যাটেরিয়ালিটি। আমরা ম্যাটেরিয়ালিটি টার্মটা আগেও শুনছি না, নাকি আজকে প্রথম শুনলাম? শুনছি স্যার। খুব সহজে বলেন তো, ম্যাটেরিয়ালিটি বলতে আমরা কি বুঝি? স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো বড় ধরনের ইস্যু যেটা মানে পরিবর্তন, যেটা আমাদের মানে ইস্যুতে কোনো মেসেজ পরিবর্তন করতে স্যার, ওটাকে মেসেজ দিয়ে দিচ্ছে। আর কেউ? একটা ট্রানজাকশন বা আইটেমের ডিসিশন মেকিং এর ক্ষমতা আছে কিনা এটা পরীক্ষা করা স্যার কোন ধরনের ইরর, কোন ধরনের স্যার কোন স্টেটমেন্ট বাদ পড়ে গেছে, এরকম সকল কিছু ইনশিওর করা, এবং আমার যে ট্রানজাকশন গুলো আছে এগুলো কতটা স্যার রিয়েলিবিলিটি আছে ওইগুলো চেক করা। ওটা তো অডিটের পার্সপেক্টিভে, আমি তো শুধু যে ম্যাটেরিয়ালিটির কথা জিজ্ঞেস করছি। ম্যাটেরিয়ালিটি বলতে যেটা বোঝায় যে এমন একটা ইনফরমেশন যেটা ইউজারের ইকোনমিক ডিসিশন মেকিং এ যার ইনফ্লুয়েন্স আছে। আরো সহজ করে যদি বলি, যে ইউজারের কাছে একটা ইনফরমেশন থাকলে সে যে সিদ্ধান্তটা নিত, আর ইনফরমেশনটা না থাকলে তার সিদ্ধান্তটা অন্যরকম হতো। তার মানে কি, ওই ইনফরমেশনটা তার ডিসিশন মেকিং এ ইনফ্লুয়েন্স আছে, তাহলে ওই ইনফরমেশনটা তার জন্য কি ম্যাটেরিয়াল। এখন আমি যদি উদাহরণ দেই, এখানে আমি 2টা উদাহরণ দেই বোঝানোর জন্য, কারণ আপনার ম্যাটেরিয়ালিটি যদি খুব ক্লিয়ারলি না বুঝে সারা জীবন পড়বেন, কিন্তু জিনিসটা একটা জিনিস বলা হয় যে হ্যাঁ মুখস্থ আমি করব, কিন্তু আত্মস্থ করে মুখস্থ করবো, বুঝবো আগে জিনিসটা। আপনারা বিভিন্ন সময় পেপার পত্রিকায় দেখেছেন যে কয়েকটা ব্যাংক মিলে কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা প্রজেক্টে বিশাল অঙ্কের লোন দেয়, যাকে বলে সিন্ডিকেশন লোন। দেখছেন পেপার পত্রিকায় কখনো? বড় করে থাকে যে এই প্রজেক্টে 5টা ব্যাংক মিলে 500 কোটি টাকা ফাইন্যান্সিং করছে, দেখছেন কখনো পেপার পত্রিকায়? নাকি পেপারই পড়েন না? এতটা পেপার পড়েন? অ্যাটলিস্ট মোবাইলে স্যার অনলাইনে দেখছি পেপার স্যার, পড়েন? কিন্তু স্যার মনে বিজনেস নাই স্ট্যান্ডার্ড কোম্পানির করি নামটা স্যার। স্যার। বড় একটা হ্যাঁ, ইয়া ছিল পেপার পড়েন নাকি পড়েন না? স্যার, পেপার পড়ি স্যার। তো ওই সমস্ত যে বড় বড় লোন দেয়, লোনের ক্ষেত্রে অনেক শক্ত ক্লজ থাকে। মনে করেন একটা ক্লজ আছে, বলা আছে যে দিস লোন, দিস সিন্ডিকেশন লোন হ্যাভ বিন টেকেন ফ্রম দিস এন্ড দিস ব্যাংক সাবজেক্ট টু নট পেইং ডিভিডেন্ড ইন নেক্সট 3 ইয়ার্স। আগামী 3 বছর
এই কোম্পানি কোনো ডিভিডেন্ড দিতে পারবে না। সো এটা একটা সিগনিফিকেন্ট ইনফরমেশন। ওই কোম্পানির উচিত ওই সিন্ডিকেশন লোনের নিচে এই ডিসক্লোজারটা দেয়া। মনে করেন সে ডিসক্লোজার দিল না। এই যে শেয়ার বাজারে যারা ইনভেস্ট করে, শেয়ার বাজারে যারা ইনভেস্টর, এরা হচ্ছে দুই ধরনের ইনভেস্টর। এক ধরনের ইনভেস্টর হচ্ছে ফটকা ইনভেস্টর, সে হচ্ছে অত কোম্পানির ধার ধারে না, বিভিন্ন হুজুকে বা বিভিন্ন ভাবে সে শেয়ার কিনে 5 টাকায় কিনলো, 7 টাকা হইলো, আবার বিক্রি করে দেয়। তার মানে হচ্ছে সে ক্যাপিটাল গেইন পেতে চায়। আর আরেক ধরনের ইনভেস্টর হচ্ছে সে আজে বাজে কোম্পানি শেয়ার কিনে না, সে একদম নাম করা ভালো ভালো কোম্পানি শেয়ার কিনে। এই ক্যাপিটাল গেইন তার উদ্দেশ্য না, তার উদ্দেশ্য কি, সে বছর শেষে ওই কোম্পানি যে ডিভিডেন্ড দিবে ওই ইনকাম সে পেতে চায়। তাহলে এই যে কোম্পানি যদি ডিসক্লোজার দেয় যে আগামী 3 বছর আমি কোনো ডিভিডেন্ড দিতে পারবো না, এই লোনের শর্তে এটা বলা আছে, তাহলে যে ইনভেস্টর ডিভিডেন্ড পেতে চায় সে কি ওই কোম্পানি শেয়ার কিনবে? না স্যার। তাহলে ওই যে ডিসক্লোজারটা, ওই যে ইনফরমেশনটা যে নেক্সট 3 ইয়ার সে ওই কোম্পানি ডিভিডেন্ড দিবে না, তাহলে ওই ইনফরমেশনটা ওই ইউজারের জন্য কি ম্যাটেরিয়াল। মানে ওই ইনফরমেশনটা থাকলে সে এক সিদ্ধান্ত নিবে, না থাকলে আর এক সিদ্ধান্ত নিবে। তার মানে হচ্ছে ওই ইনফরমেশনটা তার ডিসিশন মেকিং এ ইনফ্লুয়েন্স আছে। সো যে জিনিসের একজন ইকোনমিক ইউজারের ডিসিশন মেকিং এ যার ইনফ্লুয়েন্স আছে সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল। এই পর্যন্ত বোঝা গেছে? আরে ক্লাসে কথা বলতে হবে তো, আমি তো ফিজিক্যাল ক্লাস নিচ্ছি না। এই পর্যন্ত আমরা বুঝছি? কে কথা বলবে? জি স্যার। আচ্ছা, এবার আপনাদের রিয়েল লাইফ উদাহরণ দেই। আমরা ঢাকা শহরে কম দামে বই কিনতে সাধারণত কোথায় যাই? স্যার নীলক্ষেত। স্যার নীলক্ষেত। নীল খেতে যাই। এবং নীল খেতে বিভিন্ন ভাবে যাওয়া যায়। ঢাকা ইউনিভার্সিটির ওই দিক দিয়ে যাওয়া যায়, আজিমপুর ইডেনের ওই দিক দিয়ে যাওয়া যায়, আবার এইদিকে কুয়েত মৈত্রী হলের ওই দিক দিয়ে আসা যায়, আবার এইদিকে সায়েন্স ল্যাবরেটরিতে যাওয়া যায়, তাই না? অনেক দিক দিয়ে যাওয়া যায়। আমরা জাস্ট কিছুক্ষণের জন্য ধরে নেই যে শুধু সায়েন্স ল্যাবরেটরির এই দিক দিয়েই নীল খেতে যাওয়া যায়, আর কোনো দিক দিয়ে যাওয়া যায় না। এখন সায়েন্স ল্যাবরেটরি দিয়ে একটু আগাইলে ডান পাশে পড়ে ঢাকা কলেজ, তার অপোজিটে আছে একটা মার্কেট। এই মার্কেটের নাম হচ্ছে হকার্স মার্কেট। মেয়েরা ভালো চেনার কথা, কারণ ওইখানে অনেক রিজনেবল প্রাইসে শাড়ি টাড়ি অনেক কিছুই পাওয়া যায়, ছেলেদেরও অনেক জিনিস পাওয়া যায়। বিশেষ করে মেয়েরা অনেকে রিজনেবল প্রাইসে শাড়ি কিনতে ওইখানে যায়। তো মাঝে মাঝে এই ঢাকা কলেজে যারা পলিটিক্যাল লোকজন, ক্যাডার বা লিডার যাই বলি না কেন, এদের সঙ্গে এই হকার্স মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে মানে সম্পর্ক মাঝে মাঝে এত গাঢ় হয়ে যায় যে দুই পক্ষ মারামারি শুরু করে এবং গোলাগুলিও করে। চাঁদা চাইছে, দেয় নাই, সো টেপে গেছে, গোলাগুলি করে। এখন আপনার এক ফ্রেন্ড নীলক্ষেতে বই কিনতে গেছে, আপনি জানেন, তো তারা আপনি ফোন দিলেন, আচ্ছা পরীক্ষার সামনে আমার তো একটা বই কেনার দরকার, তুমি তো নীলক্ষেতে আসো, তো ওই দিকের কি অবস্থা, আমি তো একটু আসতে চাচ্ছিলাম। তা সে আপনাকে বললো যে আসতে পারো, কিন্তু হকার্স মার্কেটের ব্যবসায়ী আর এই ঢাকা কলেজের পলিটিক্যাল লিডার বা ক্যাডারদের মধ্যে মারামারি গোলাগুলি হচ্ছে, তো তুমি আসলে এটা বিবেচনা করে আইসো। এই ইনফরমেশন যদি পান, আপনি কি নীলক্ষেতে বই কিনতে যাবেন? না না স্যার। স্যার। স্যার তার মানে নর্মালি যারা গুলি করে, ওই ব্যবসায়ীরাও যেখান থেকে গুলি করতেছে আর ওই ক্যাডাররাও যেখান থেকে গুলি করতেছে, দুইজন তো নিরাপদ দূরত্বে অবস্থান করে গুলি করতেছে। মাঝখানে যারা জানে না, পথচারী বা বাইরের লোক, এরা ক্রস ফায়ারের পরে মারা যায়, তাই হয় না? জি স্যার। ঘটনা তো এটা ঘটে। তার মানে আপনি ক্রস ফায়ারে পড়ে মারা যাওয়ার চান্স আছে। এই তথ্য যখন আপনি জানবেন, তখন কি আপনি সেই এলাকায় যাবেন? না স্যার। তার মানে এই যে ঢাকা কলেজ এবং হকার্স মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে যে গোলাগুলি হচ্ছে, এই ইনফরমেশনটা আপনার জন্য কি? ম্যাটেরিয়াল। এই ইনফরমেশনটা আপনার জন্য ম্যাটেরিয়াল। এখন আমি যদি ভিন্নভাবে বলি, আপনার স্টুডেন্টরা আপনি আপনার ফ্রেন্ডকে আপনি বললেন যে
আমি তো বই কিনতে আসবো নীলক্ষেতে, তো ওইদিকে কি অবস্থা, পরীক্ষার সামনে বই কেনা তো খুব দরকার। তো আপনার ফ্রেন্ড বললো যে হ্যাঁ তুমি আসতে পারো বই কিনতে, কিন্তু সায়েন্স ল্যাবরেটরি থেকে একেবারে গাউসিয়া পর্যন্ত পুরো জ্যামে ঠাসা। তা আপনি বই কিনতে যাবেন নাকি যাবেন না? যাব যাবো না। না যাবেন না? স্যার, যাবো না। কেন অন্য যাবেন না? রুট দিয়ে যেতে হবে স্যার। স্যার, এখানে তো অনেক জ্যাম। এখানে অনেক জ্যাম। আপনি ঢাকা শহরে থাকেন না ঢাকার বাইরে থাকেন? স্যার, বাইরে। এই উত্তর তো আপনি দিলে হবে না। ঢাকায় থাকে এমন কেউ একজন বলেন যাবেন নাকি যাবেন না। এখানে স্যার ঢাকায় থাকে কেউ নাই এখানে তো ক্লাসে? যেতে হবে, কারণ জ্যাম তো কখনোই শেষ হবে না, নাহলে তো আমার বই কিনা আপনি হবে না ঢাকা যদি জ্যামের শহরে ভিতর থাকি। থাকবেন আর জ্যাম ফেস করবেন, এটা হইতে পারে? বলেন, না যারা স্যার, ঢাকায় আছেন তারা বলেন, আপনি ঢাকা শহরে থাকবেন আর বলবেন যে আমি কোনোদিন জ্যাম ফেস করতে চাই না, এটা সম্ভব? অসম্ভব আচ্ছা, স্যার, এটা কখনোই সম্ভব না। তো এটা কখনোই সম্ভব না, তার মানে কি? আর আপনার পরীক্ষার সামনে বই কিনতে হবে, আপনি জ্যামের ভয়ে কি বাসায় বসে থাকবেন নাকি বই কিনতে যাবেন? স্যার বই কিনতে যাব। যাবো আমি স্যার। বই কিনতে যাব। তার মানে এই যে জ্যামের যে তথ্যটা, এই ইনফরমেশনটা আমার জন্য কি স্যার, ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল? না স্যার। আমার জন্য ম্যাটেরিয়াল না। না। যেমন ওই ম্যাটেরিয়াল। গোলাগুলির ইনফরমেশনটা আমার জন্য ম্যাটেরিয়াল ছিল, কিন্তু জ্যামের ইনফরমেশনটা আমার জন্য কি ম্যাটেরিয়াল স্যার। ম্যাটেরিয়াল না। তারপর ম্যাটেরিয়াল কোনটা আবার বুঝছেন? যেটা আপনার ডিসিশন মেকিং এ যার ইনফ্লুয়েন্স আছে, সেই ইনফরমেশনটা হচ্ছে ম্যাটেরিয়াল। এখন বলেন এরপরে ম্যাটেরিয়ালিটি কি জিনিস বা ম্যাটেরিয়াল কি জিনিস মনে থাকবে? জি স্যার স্যার। বুঝতে পারছি। আচ্ছা, পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি নিয়ে একটু পরে বলতেছি। তো অডিটরের ক্ষেত্রে এতক্ষণ আমি নর্মাল ম্যাটেরিয়ালিটি নিয়ে বললাম, আমরা পড়তেছি অডিটের কোর্স। সো আচ্ছা, ঈশান নামাজের ব্রেক কখন দিব আমাকে বলেন। সো অডিটরের ক্ষেত্রে ম্যাটেরিয়ালিটি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ম্যাটেরিয়ালিটি আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ ম্যাটেরিয়ালিটি। কোয়ান্টিটেটিভ ম্যাটেরিয়ালিটি মানে হচ্ছে একটা থ্রেশহোল্ড লেভেল বা কাট অফ পয়েন্ট থাকবে, যে পর্যন্ত বিভিন্ন এরর বা মিসস্টেটমেন্ট পেলে অডিটর ছেড়ে দিবে, বলবে যে ঠিক আছে একটা কোম্পানিতে এই পর্যন্ত ভুল ভ্রান্তি হইতেই পারে। যখন ওই থ্রেশহোল্ড লেভেল ক্রস করে যাবে তখন আর অডিটর এটা মনে করেন আমরা একটা মাঝারি অর্গানাইজেশনের ক্ষেত্রে ধরলাম 50 লক্ষ টাকা তার ম্যাটেরিয়ালিটি লেভেল। সো 50 লক্ষ টাকা পর্যন্ত যত ধরনের আমরা মিসস্টেটমেন্ট পাবো আমরা ছেড়ে দেবো, কিন্তু যখনই 50 লক্ষ টাকা ক্রস করে যাবে, কিন্তু এটা আবার বলা আছে ইন্ডিভিজুয়ালি অর ইন এগ্রিগেট। হতে পারে একটা ট্রানজাকশনই 50 লক্ষ টাকা ক্রস করে গেছে, অথবা 4-5টা ভুল বা মিসস্টেটমেন্ট যোগ করলে 50 লক্ষ টাকা ক্রস করছে, এটাও হতে পারে। সো যখন 50 লক্ষ টাকা ক্রস করে যাবে তখন আর আমি টলারেট করব না, তখন আমার জন্য এটা হয়ে যাবে ম্যাটেরিয়াল। তখন আমি রিপোর্টকে মডিফাই করে দিব, খারাপ রিপোর্ট দিব, ভালো রিপোর্ট দিব। আর কোয়ালিটেটিভ ম্যাটেরিয়ালিটি হচ্ছে কোয়ান্টিটেটিভলি চিন্তা করলে এইটা আসলে ম্যাটেরিয়াল না, কিন্তু কোয়ালিটেটিভ বাই নেচার ইট ইজ ম্যাটেরিয়াল। এটার সবচেয়ে টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে ট্রানজেকশন উইথ রিলেটেড পার্টিস। বিভিন্ন রিলেটেড পার্টির সঙ্গে যে ট্রানজেকশন, রিলেটেড পার্টি কারা? বলা হয় যে রিলেটেড পার্টি আর দোজ পার্টিস হুইচ হ্যাভ সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স ইন ডিসিশন মেকিং অফ এ কোম্পানি। একটা কোম্পানির ডিসিশন মেকিং এ যার সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে, সবচেয়ে টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস। বোর্ড অফ ডিরেক্টরস এর কোনো কোম্পানির সাথে যদি এই কোম্পানির লেনদেন হয়, সেখানে ওই ডিরেক্টর অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতে পারে। এই জন্য বলছে যত রিলেটেড পার্টি ট্রানজেকশন আছে, আমাদের একটা আইএস আছে, IS 24, ডিসক্লোজার অফ রিলেটেড পার্টি ট্রানজেকশন। বলছে সব রিলেটেড পার্টি ট্রানজেকশন ফিনান্সিয়াল স্টেটমেন্টে আলাদাভাবে ডিসক্লোজ করতে হবে। আবার মনে করেন একটা কোম্পানিতে 1000 টাকা লস হয়েছে, আমরা ট্যাক্সের ইম্প্যাক্ট বাদ দেই, এখন ম্যানিপুলেশন করে আমি এটাকে 1000 টাকা লাভ বানাইতে চাই, তাহলে আমাকে কত টাকার ম্যানিপুলেশন করতে হবে? হ্যাঁ, 2000 টাকা।
2000 টাকার ম্যানিপুলেশন, 1000 টাকার ম্যানিপুলেশন করলে সমান সমান হবে, আর 1000 টাকার ম্যানিপুলেশন করলে 1000 টাকার লাভ। তাহলে আমার ম্যাটেরিয়ালিটি ছিল 50 লাখ, আমি ম্যানিপুলেশন করলাম 2000 টাকার। এটা কি তাহলে আমি যদি কোয়ান্টিটেটিভ টার্মে চিন্তা করি তাহলে এটা কি ম্যাটেরিয়াল? না স্যার। না স্যার। এটা ম্যাটেরিয়াল না। কিন্তু বাই নেচারে যদি চিন্তা করি এটা ম্যাটেরিয়াল। বলতে পারেন স্যার আবার কিভাবে ম্যাটেরিয়াল হইলো? দেখেন এই 2000 টাকা ম্যানিপুলেশনের কারণে একটা লস মেকিং কোম্পানি প্রফিট মেকিং কোম্পানি হয়ে গেছে, তার ডাইমেনশন বা নেচারটাই চেঞ্জ হয়ে গেছে। মানুষ বলবে 2000 টাকা প্রফিট, 1000 টাকা প্রফিট করে কাজ করে, লস তো করে নাই। এরকম একটা মাইন্ডসেট কাজ করবে না মানুষের মধ্যে? জি স্যার, রাইট স্যার। লাভ করছে কিন্তু মাত্র 2000 টাকা, সে কিন্তু ওইটা চিন্তা করবে না, সে বলবে লস তো করে নাই। এই যে ক্যাটাগরি ডাইমেনশনটা চেঞ্জ করে ফেলছে, নেচারটা চেঞ্জ করে ফেলছে, এই জন্য এই 2000 টাকার ম্যানিপুলেশনও এই 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 আসপেক্টে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালিটির ক্ষেত্রে আমাদের আইএসও হচ্ছে আইএসও 320। এই স্যার ম্যাটেরিয়ালিটি তাহলে আমাদেরকে, আমি একটু শেষ করি, ম্যাটেরিয়ালিটি আসলে আমাদেরকে বলবে যে আমি কতটুকু ট্রানজেকশন বা কতখানি জিনিস আমি চেক করব। এই যে এখানে বলছে হাউ মেনি অ্যান্ড হোয়াট আইটেমস টু এক্সামিন, আমি স্যাম্পলিং মেথড অ্যাপ্লাই করব নাকি সব ট্রানজেকশন দেখব, কোন পর্যন্ত এরর থাকলেও আমি বলবো ফিনান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে, বা কোন লেভেল ক্রস করলে আমি আর বলবো না যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে না। আইএসএ 320 এই ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেশনের কোনো গোল্ডেন রুল বা ফর্মুলা দেয় নাই, যেমন ম্যাথমেটিক্সে বিভিন্ন ফর্মুলা আছে। বাট ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন সিএ ফার্ম বিভিন্ন বেসিস ইউজ করে ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেশন করে। যেমন এখানে কয়েকটা দেওয়া আছে, প্রফিট বিফোর কোনো ফিগার যদি প্রফিট বিফোর ট্যাক্সের 5 থেকে 10% হয় তাহলে সেটা ম্যাটেরিয়াল, রেভিনিউর যদি 0.5 থেকে 1% হয় তাহলে ম্যাটেরিয়াল, টোটাল অ্যাসেটের যদি 1 থেকে 2% হয় তাহলে সেটা ম্যাটেরিয়াল। আচ্ছা, কে যারা কোশ্চেন করতেছিলেন বলেন। স্যার এই চার্টটা তো বইতে পাই না, এটা কি স্যার আইএস থেকে কি সংকলিত হয়েছে? প্রফিট বিফোর কোনটা? ট্যাক্স, এই যে স্যার প্রফিট বিফোর ট্যাক্স এর 5 to 10% বা রেভিনিউ হচ্ছে নতুন ম্যানুয়ালে নাই, ম্যানুয়াল থাকার কথা নাই না ম্যানুয়ালে। স্যার, নাই স্যার, নাই স্যার, বলেন কি? স্যার এটা নাই স্যার। আছে ভাই, বইতে আছে, 68 পেজে দেখেন। থাকার তো কথা, না থাকার কথা না। আচ্ছা, আমার মনে হয় নামাজের ব্রেকের সময় হয়ে গেছে না? কতক্ষণ ব্রেক দিব বলেন? 20 মিনিট দিলে হবে? জি স্যার। তাহলে এখন বাজে হচ্ছে 8টা, ধরে নেই 8টা 15 বা 16, তাহলে 8টা 35-36 আমরা শুরু করব। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। আমি লিখে দিচ্ছি। ওরা আসছি। জি স্যার, আছে জি স্যার। স্যার। ওকে, তো আমরা এতক্ষণ যে ম্যাটেরিয়ালিটি নিয়ে কথা বললাম ওটা বলা হয় যে ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেভেলের ম্যাটেরিয়ালিটি, যেটা নিয়ে আমরা অডিট রিপোর্টকে মডিফাই করতে পারবো। আর একটা ম্যাটেরিয়ালিটি আছে, সেটা হচ্ছে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি। পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ক্লাস অফ ট্রানজেকশন বা অ্যাকাউন্ট ব্যালেন্স বা কোনো একটা লেজারের কোনো হেডে কাজ করতে যে আমার কাছে মনে হলো যে না, আমি বা টেস্ট অফ কন্ট্রোল করতে যে আমার কাছে মনে হলো যে না, এই এরিয়াটা খুব রিস্কি, এখানে আমাকে কাজ বেশি করতে হবে। সো অডিট রিস্ক এবং ম্যাটেরিয়ালিটির মধ্যে হচ্ছে ইনভার্স রিলেশনশিপ, বিপরীত মুখে সম্পর্ক, একটা বাড়লে আর একটা কমবে। সো অডিট রিস্ক যদি বেশি হয় আমার কাজ বেশি করতে হবে, তার মানে ম্যাটেরিয়ালিটি লেভেল কমাইতে হবে। আর অডিট রিস্ক যদি কম হয় আমি কিছুটা রিল্যাক্স করতে পারি, সো ম্যাটেরিয়ালিটি লেভেল আমি একটু বাড়াইতে পারি। তো
তো আমরা যে 50 লক্ষ টাকা ম্যাটেরিয়ালিটি সেট করলাম ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেভেলে, তো কোনো একটা পার্টিকুলার এরিয়াতে আমার মনে হচ্ছে যে না আরো রিস্কি, আমাকে আরো রিগরাসলি কাজ করা উচিত, সো আমি ম্যাটেরিয়ালিটি লেভেলটাকে একটু কমাই। নর্মালি ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্টের ম্যাটেরিয়ালিটি লেভেল থেকে 50 থেকে 75%, এটা অ্যাজ পার দ্য জাজমেন্ট অফ অডিটর, ওই 50 লক্ষ টাকার 50 বা 75% কে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি হিসেবে সেট করা হয়। যেমন 50 লক্ষ টাকার 75% কত? 37.5 লাখ মনে হয় না? তো আমরা অন অ্যান এভারেজ ধরে এবারে 38 লাখ। তো আগে যেমন 50 লক্ষ টাকা লস করলেই আমি ধরবো, এটা হচ্ছে আমার পারফরমেন্স ম্যাটেরিয়ালিটির নেচারটা কি? ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেভেলের যে ম্যাটেরিয়ালিটি তার চেয়ে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি ছোট হবে। এরপরে বলা হচ্ছে রিভিউ অফ ম্যাটেরিয়ালিটি। রিভিউ অফ ম্যাটেরিয়ালিটি হচ্ছে যে আমরা প্ল্যানিং স্টেজে যে ম্যাটেরিয়ালিটিটা সেট করব, অডিট যখন প্রোগ্রেস করবে, সামনের দিকে আগাবে, তো আমার অথবা ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমাকে ইনিশিয়ালি যেটা দিয়েছিল ড্রাফট, সেটা আবার চেঞ্জ করে দিতে পারে। তো এই সমস্ত চেঞ্জের কারণে আমার কি হবে, আমার ম্যাটেরিয়ালিটি লেভেল চেঞ্জ হতে পারে। সো ম্যাটেরিয়ালিটি লেভেল যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আমাকে চেঞ্জ করতে হবে। তো ম্যাটেরিয়ালিটি নিয়ে কারো আর কোনো কোশ্চেন আছে? আমরা কি ম্যাটেরিয়ালিটি বুঝেছি? আর এটা কোন পরিস্থিতির উপর ভিত্তি করে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটিটা মানে নির্ধারণ বুঝি করা নাই। হয় যে আমি মানে এটা কোন পরিস্থিতির উপর ভিত্তি করে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটিটা নির্ধারণ করা হয় যে আমি 50 লক্ষ থেকে কিছু টাকা মানে কিছু অ্যামাউন্ট কমায়ে 38 লক্ষ টাকা করবো, 40 লক্ষ টাকা করব। ওই যে আমার জাজমেন্ট, আমার যদি মনে হয় যে না রিস্ক অনেক বেশি, ওই যে বললাম যে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি হয় ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্টের লেভেলের ম্যাটেরিয়ালিটির 50 থেকে 75%-এর মধ্যে। এখন আমি যদি মনে করি যে না খুব রিস্কি, তাহলে আমি 50% নিব, তাহলে 25 লক্ষ টাকা হবে আমার পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি। আর যদি মনে হয় যে না অত না, একটু রিস্ক আছে, তো আমি 75% নিতে পারি। এটা আমার ওই যে আমরা গত ক্লাসে পড়েছি প্রফেশনাল জাজমেন্ট, এটা আমার প্রফেশনাল জাজমেন্টের উপরে নির্ভর করে। এটা একদম মানে হাতে কলমে বলা যাবে না, আমার ওই পরিস্থিতিতে আমার ওই সময় প্রফেশনাল জাজমেন্ট অ্যাপ্লাই করে আমাকে এটা ঠিক করতে হবে ওই ক্লায়েন্টের নেচার অনুযায়ী, রিস্ক অ্যাসেসমেন্টের মাধ্যমে। ঠিক আছে? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা সামনে আগাই। এরপরে হচ্ছে অডিট রিস্ক। অডিট রিস্ক কি জানিস? যে risk that the auditor expresses an inappropriate opinion when the financial statements are materially misstated. মানে আমি যদি কোনো ভুল অপিনিয়ন দেই সেটা হচ্ছে অডিট রিস্ক। মানে আমরা জানি যে আমাদের সবচেয়ে ভালো রিপোর্ট হচ্ছে আনকোয়ালিফাইড রিপোর্ট। একটা মানে এর মধ্যে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট ছিল, সো আমার আসলে উচিত ছিল কোয়ালিফাইড ওপিনিয়ন দেয়া, কিন্তু আমি ভুল করে আনকোয়ালিফাইড ওপিনিয়ন দিলাম। এটা হচ্ছে অডিট রিস্ক। অডিট রিস্কের হচ্ছে 3টা কম্পোনেন্ট, একটা হচ্ছে ইনহেরেন্ট রিস্ক, একটা হচ্ছে কন্ট্রোল রিস্ক, আর একটা হচ্ছে ডিটেকশন রিস্ক। সো ইনহেরেন্ট রিস্ক হচ্ছে যেটা ওই অর্গানাইজেশনের সঙ্গে একদম ইনহেরেন্ট, বিল্ট ইন, যেটাকে অস্বীকার করার উপায় নাই। এবং এটা আমরা চিন্তা করবো এই যে এখানে যে ডেফিনেশন দেওয়া আছে, বিফোর কনসিডারেশন অফ এনি রিলেটেড কন্ট্রোলস, কোন কন্ট্রোল মেকানিজম এর কথা চিন্তা না করে যে রিস্কটা আমি বিবেচনা করব সেটা হচ্ছে ইনহেরেন্ট রিস্ক। তো ইনহেরেন্ট রিস্কের কিছু এক্সাম্পল দিচ্ছে যে ব্যালেন্স ইজ অর ইনক্লুডস অ্যান এস্টিমেট। ওই যে আমরা অ্যাকাউন্টিং এস্টিমেটের কথা বলছি, এখানে ইনহেরেন্ট রিস্ক বেশি। ব্যালেন্স ইজ ইম্পর্টেন্ট ইন অ্যাকাউন্ট। মনে করেন একটা জুয়েলারি কোম্পানিতে যদি রাতের বেলা ডাকাতি করতে যায়, জুয়েলারি কোম্পানিতে কি থাকে, ভিতরে আলমিরার মধ্যে থাকে জুয়েলারি অর্নামেন্ট, তারপরে ওইখানে সুন্দর সুন্দর আলমিরা থাকে, সব ফিটিংস থাকে, হেভি সিকিউরিটি লক থাকে। ডাকাত চুরি বা চোর বা ডাকাত চুরি করবে কি ওই জুয়েলারি অর্নামেন্ট।
সো এই শপ ফিটিংস মানে একটা জুয়েলারি অর্গানাইজেশনের বা জুয়েলারি শপের শপ ফিটিংস হেভি সিকিউরিটি লক বা আলমিরার চেয়ে ওই জুয়েলারি অর্নামেন্টের ইনহেরেন্ট রিস্ক বেশি। আবার বলতেছে দুইটা কোম্পানির সঙ্গে তুলনা করে, যে কোম্পানি ট্রাবলে আছে, সমস্যার মধ্যে আছে, কোম্পানি সিকিং টু রেজ ফাইন্যান্স, যার লিকুইডিটি ক্রাইসিস আছে, যে নতুন করে আবার ফান্ড রেজ করতে চায়, আবার যেখানে বলতেছে যে ডিরেক্টররা প্রেসার ক্রিয়েট করতেছে যে এই প্রফিটের টার্গেট তোমরা যদি মিট করতে পারো তাহলে তোমাদের বোনাস দিব, এই সমস্ত আসপেক্টে বলতেছে এই যেগুলো যেসব কোম্পানিতে এইগুলো আছে তার ইনহারেন্ট রিস্ক অন্য কোম্পানির চেয়ে বেশি। তারপরে বলা হচ্ছে যে যেখানে কমপ্লেক্স অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অথবা যেখানে চয়েস অফ ট্রিটমেন্ট মানে হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে স্ট্রেট ফরওয়ার্ড বলা নাই যে এখানে ট্রিটমেন্টটা কি হবে, তখন ম্যানেজমেন্ট চেষ্টা করে কি নিজেদের যেখানে লাভ হবে সেভাবে ট্রিটমেন্টটা দেওয়ার জন্য। সো এই সমস্ত ক্ষেত্রে ইনহারেন্ট রিস্ক বেশি। ইনহারেন্ট রিস্কের ক্ষেত্রে কি করতে হবে, অডিটরকে বলতেছে দ্য অডিটরস মাস্ট ইউজ দেয়ার প্রফেশনাল জাজমেন্ট and all available knowledge to assess inherent risk. অডিটর তার প্রফেশনাল জাজমেন্ট ইউজ করে এবং তার অ্যাভেলেবল নলেজ ইউজ করে সে ইনহারেন্ট রিস্কটাকে অ্যাসেস করার চেষ্টা করবে। আর যদি ওই অর্গানাইজেশনের বিজনেস নলেজ সম্পর্কে যদি অডিটরের নলেজ না থাকে বা কম থাকে তাহলে তার ওই ক্ষেত্রে ইনহারেন্ট রিস্ক হচ্ছে অনেক হাই। আর কন্ট্রোল রিস্ক হচ্ছে ওই যে ইনহারেন্ট রিস্ক আছে ওই ইনহারেন্ট রিস্কটাকে মিটিগেট করার জন্য কি করে কোম্পানি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কন্ট্রোল মেকানিজম এস্টাবলিশ করে ওই রিস্কটাকে একটা অ্যাকসেপ্টেবল লোয়ার লেভেলে নামিয়ে আনার জন্য। তো কন্ট্রোল রিস্ক হচ্ছে ওই যে বিভিন্ন জায়গায় যে কন্ট্রোল মেকানিজম দেয়া হলো ওই কন্ট্রোল মেকানিজম যে সমস্ত মিস স্টেটমেন্টকে বলতেছে উইল নট বি প্রিভেন্টেড or detected and corrected on a timely basis by the entity's internal control. একটা এন্টিটির ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম যে রিস্কটাকে যে প্রিভেন্ট ডিটেক্ট এবং কারেক্ট করতে পারে না সেটা হচ্ছে কন্ট্রোল রিস্ক। এই যে ইনহেরেন্ট রিস্ক আর কন্ট্রোল রিস্কের কথা বললাম, একটা অর্গানাইজেশনের সঙ্গে ইনহেরেন্ট আর একটা অর্গানাইজেশনে কোথায় কোথায় কোন কন্ট্রোল মেকানিজম এস্টাবলিশ করা হবে এইটা কোম্পানির ম্যানেজমেন্ট এবং বোর্ডের সিদ্ধান্ত, এখানে অডিটরের কোনো হাত নেই। সো এই যে প্রথম যে দুইটা রিস্ক ইনহেরেন্ট রিস্ক এবং কন্ট্রোল রিস্ক এই দুইটা রিস্কের উপরে অডিটরের কোনো কন্ট্রোল নাই। সো অডিটরের কন্ট্রোল আছে কোথায়, শুধু ডিটেকশন রিস্কের উপরে অডিটরের কন্ট্রোল আছে। ডিটেকশন রিস্ক কি জিনিস, যে রিস্ক গুলো অডিটর তার অডিট করতে যে ডিটেক্ট করতে ব্যর্থ হয়, তো অডিটর কি করবে, যেখানে অডিটরের মনে হবে যে তার ডিটেকশন রিস্ক ইজ হাই সেখানে সে তার স্যাম্পল সাইজ বাড়িয়ে দিবে অডিটের, সে আরো এক্সপেরিয়েন্স ম্যান পাওয়ার এনগেজ করবে অডিট করার ক্ষেত্রে। এইভাবে সে কি করবে, ওভারঅল অডিট রিস্কটাকে অ্যাকসেপ্টেবল লোয়ার লেভেলে নামিয়ে আনতে পারে। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কোন রিস্কের উপরে অডিটরের কন্ট্রোল নাই, তাহলে বলতে হবে যে ইনহেরেন্ট রিস্ক এবং কন্ট্রোল রিস্কের উপরে অডিটরের কোনো কন্ট্রোল নাই। আবার যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে কোন রিস্কের উপরে অডিটরের কন্ট্রোল আছে, তাহলে বলতে হবে যে ডিটেকশন রিস্কের উপরে অডিটরের কন্ট্রোল আছে। সো ইনহেরেন্ট রিস্ক, কন্ট্রোল রিস্ক এবং ডিটেকশন রিস্ক, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার কন্ট্রোল লিস্ট যেটা আছে সেটা কি স্যার কোম্পানির ইন্টারনাল কন্ট্রোলের সাথে অনেকটা জড়িত তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি একটা কোম্পানি একটা কন্ট্রোল মেকানিজম এস্টাবলিশ করলো একটা রিস্কটাকে কমানোর জন্য, কিন্তু ওই কন্ট্রোল মেকানিজম মনে করেন ঠিক মতো কাজ করে না, সো এটা হচ্ছে কন্ট্রোল রিস্ক। আইডেন্টিফাইং এন্ড অ্যাসেসিং রিস্ক, কিভাবে রিস্ক আইডেন্টিফাই করবে এবং অ্যাসেস করবে। এই যে
আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করব। আমাদের আইএস এ দুইটা লেভেলের কথা বলা আছে, একটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেভেল, একটা হচ্ছে অ্যাসারশন লেভেল। আমি ম্যাটেরিয়ালিটির কথা বলতে চাই, অলরেডি এটার কথা বলেছি। ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেভেল মানে হচ্ছে ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেভেল, আর অ্যাসারশন লেভেল হচ্ছে হতে পারে কোনো পার্টিকুলার ক্লাস অফ ট্রানজেকশন, হতে পারে কোনো অ্যাকাউন্ট ব্যালেন্স, অথবা হতে পারে কোনো ডিসক্লোজার। তো এখানে 4টা স্টেপের কথা বলা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট, আইডেন্টিফাই এবং অ্যাসেস এর ক্ষেত্রে। স্টেপ 1 এ বলা হচ্ছে identify risk throughout the process of obtaining an understanding of the entity and its environment. স্টেপ 1 এ আমাকে কি করতে হবে, ওই যে ক্লায়েন্টের আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটি এন্ড ইটস এনভায়রনমেন্ট, এটার মাধ্যমে প্রথমে রিস্ক আইডেন্টিফাই করতে হবে। স্টেপ 2 তে বলতেছে assess the identified risk and relate them to what can go at the assertion level. সেকেন্ড স্টেপে বলতেছে যে ওই আইডেন্টিফিকেশন পরে আমাকে রিস্ক অ্যাসেস করতে হবে এবং দেখতে হবে যে অ্যাসারশন লেভেলে ওই যে পার্টিকুলার ক্লাস অফ ট্রানজেকশন, অ্যাকাউন্ট ব্যালেন্স বা ডিসক্লোজার, এই ক্ষেত্রে কি ধরনের রিস্ক হতে পারে সেটাকে অ্যাসেস করতে হবে। স্টেপ 3 তে বলতেছে কনসিডার ওয়েদার দ্য রিস্ক আর অফ এ ম্যাগনিটিউড দ্যাট কুড রেজাল্ট ইন এ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট। এই যে রিস্ক আমি অ্যাসেস করলাম, এইটার আসলে ম্যাগনিটিউডটা কেমন, এইটার মাধ্যমে কি ধরনের ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হতে পারে, অনেক বেশি নাকি কম। লাস্ট স্টেজ স্টেপ 4 হচ্ছে কনসিডার দ্য লাইকলিহুড অফ দ্য রিস্ক কজিং এ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট। এই যে ম্যাগনিটিউডটা আমি বের করলাম, সেখান থেকে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হওয়ার লাইকলিহুড মানে কি, সম্ভাবনা কতখানি। নেক্সট যেটা বলা হচ্ছে যে সিগনিফিকেন্ট রিস্ক। অ্যাজ অন অডিটর আমি যদি সব রিস্ক নিয়ে কাজ করতে যাই তাহলে আমি আসলে অডিট করতে পারবো না, আমি হারিয়ে যাব। তো আমাকে মূলত সিগনিফিকেন্ট রিস্ক নিয়ে কাজ করতে হবে। সিগনিফিকেন্ট রিস্ক কি জিনিস, যে সিগনিফিকেন্ট রিস্ক হচ্ছে এমন একটা রিস্ক হুইচ রিকোয়ার স্পেশাল অডিট কনসিডারেশন, যেখানে স্পেশাল অ্যাটেনশন দিয়ে, স্পেশাল ফোকাস দিয়ে অডিটরকে কাজ করতে হবে। আইএসএ 315 কিছু ফ্যাক্টরের কথা বলছে, যে ফ্যাক্টর গুলোর মাধ্যমে আমি বুঝবো যে এই রিস্ক গুলো সিগনিফিকেন্ট রিস্ক। যেমন রিস্ক অফ ফ্রড, যেখানে ফরজারি হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে বলতে সিগনিফিকেন্ট ইকোনমিক, অ্যাকাউন্টিং আর আদার ডেভেলপমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে সিগনিফিকেন্ট রিস্ক হওয়ার বেশি। কমপ্লেক্সিটি অফ ট্রানজেকশন, যে ট্রানজেকশন যত কমপ্লেক্স সেখানে সিগনিফিকেন্ট রিস্ক বেশি। ইট ইজ এ ট্রানজেকশন উইথ রিলেটেড পার্টি, আমরা একটু আগে ম্যাটেরিয়ালিটির ক্ষেত্রে বলেছি যে রিলেটেড পার্টির ক্ষেত্রে, ট্রানজেকশনের ক্ষেত্রে কি হতে পারে, স্বজন প্রীতি বা বিভিন্ন সুবিধা নিতে পারে। সো এই রিলেটেড পার্টি ট্রানজেকশনও সিগনিফিকেন্ট রিস্ক। The degree of subjectivity in the financial transaction, যে ফিনান্সিয়াল ট্রানজেকশন সাবজেক্টিভিটি আছে, যেমন অ্যাকাউন্টিং এস্টিমেট, এখানে সিগনিফিকেন্ট রিস্ক বেশি। ইট ইজ অ্যান আনইউজুয়াল ট্রানজেকশন, সচরাচর যে ট্রানজেকশন গুলো কোম্পানিতে ঘটে না, হুটহাট যেগুলো ঘটে, এই আনইউজুয়াল ট্রানজেকশন হচ্ছে সিগনিফিকেন্ট রিস্ক। এরপরে যেটা বলা হচ্ছে যে এই যে আনইউজুয়াল ট্রানজেকশনের ক্ষেত্রে যে আমরা সিগনিফিকেন্ট রিস্ক বলতেছি, কেন বলতেছি, এই ক্ষেত্রে ডিরেক্টর বা ম্যানেজমেন্ট কি করে, ম্যানেজমেন্ট ইন্টারভেনশন, নিজেরাই ইন্টারভেন করতে পারে, ম্যানুয়াল ইন্টারভেনশন, সিস্টেমে কিছু ম্যানুয়ালি কাজটা করে। কমপ্লেক্স অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এন্ড ক্যালকুলেশন, যেমন ডেফার্ড ট্যাক্স, এটা ক্যালকুলেশন করা বেশ জটিল, অনেকে বুঝে না, তো ওই সময় ম্যানেজমেন্টের সুবিধাটা নেওয়ার চেষ্টা করতে পারে। অপরচুনিটি ফর কন্ট্রোল প্রসিডিউরস নট টু বি ফলোড, কন্ট্রোল প্রসিডিউরে এই ব্যাপারে কিছু এস্টাবলিশ করা নাই, সো আমি যেটা খুশি সেটা করতে পারি। তখন ম্যানেজমেন্ট কি করে বা ডিরেক্টররা কি করে, যেটা তাদের পক্ষে যায়, যেখানে তাদের নিজস্ব লাভ বেশি, শেয়ার হোল্ডারের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন না, তাদের ওন বেনিফিট ম্যাক্সিমাইজেশন যেটার মাধ্যমে হবে সেটা তারা করার চেষ্টা করে। সো এই রিস্কটাকে মিটিগেট করার জন্য অডিটরের কি করা উচিত, বলতেছে the auditor should understand whether there are controls such as review of assumptions by senior management or expert, যে এই সমস্ত জিনিসের ক্ষেত্রে সিনিয়র ম্যানেজমেন্ট বা এক্সপার্টরা রিভিউ করে কিনা। ডকুমেন্টেড প্রসেসেস ফর এস্টিমেশন, কিভাবে অ্যাকাউন্টিং এস্টিমেট ম্যানেজমেন্ট করলো সেই প্রসেসটা অডিটর অ্যাপ্রুভাল, দোজ চার্জ উইথ গভর্নেন্স, এই ক্ষেত্রে দোজ চার্জ উইথ গভর্নেন্স মানে হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস, তো বোর্ড অফ ডিরেক্টরের অ্যাপ্রুভাল
আছে কিনা সেটা দেখতে হবে। তারপরে আপনাদের ম্যানুয়ালে নতুন জিনিস যেটা আসছে, নতুন ম্যানুয়ালে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড, গত ক্লাসে যেটা বলছিলাম ওই যে S1 S2 যে আমাদের রিপোর্টিং এর স্ট্যান্ডার্ড আসছে, একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে। তো সেই জিনিসগুলো নিয়ে আমাদের কি ধরনের রিস্ক হতে পারে এটা আপনার টেবিলে বলা আছে। যেমন অ্যাডভার্স ওয়েদার, হিট অর রেইন, যদি এটা একটা অ্যাগ্রো বেসড অর্গানাইজেশন হয় তাহলে তার ফসল নষ্ট হতে পারে। তারপরে গ্রিন হাউস গ্যাস ইমিনেশন, এইটা যদি হয় কোনো কোম্পানির মাধ্যমে তাহলে রেগুলেটরি অথরিটি ফাইন করতে পারে। তারপরে কাস্টমার ডিমান্ড ফর রিনিউয়েবল ফর্মস অফ এনার্জি, কাস্টমার যদি এটা মনে করে, যেমন এখন যেটা আমাদের দেশে দেখবেন যে ওই যে এখন যে গাড়িগুলা আমরা ইউজ করি অধিকাংশই কিন্তু এখন আর জাপানে যেমন টয়োটার কথা যদি বলি, তারা কিন্তু এগুলো করে না। তারা কি করতেছে এখন ইলেকট্রিক কার করতেছে, অথবা যে হাইব্রিড গাড়ি, এখন দেখবেন যে অনেক হাইব্রিড গাড়ি আসছে, সেই জিনিসের কথা বলতে। লাস্ট যেটা আপনাদের এর আগের যে ম্যানুয়াল ছিল, সেই ম্যানুয়ালে এই চ্যাপ্টারটা ছিল না, মানে এই টপিকটা ছিল না, সেটা হচ্ছে ফ্রড অ্যান্ড এরর, যেটা হচ্ছে আমাদের ISA 240। ফ্রড আর এররের মধ্যে পার্থক্য আছে। ফ্রড মানে হচ্ছে ইন্টেনশনাল মিস্টেক, আপনি ইচ্ছা করে একটা ভুল বা ইচ্ছা করে মিস স্টেটমেন্ট করলেন, এটাকে বলবো আমরা ফ্রড। আর এরর হচ্ছে আনইনটেনশনাল মিস্টেক, যে আপনার মানে অজান্তে অ্যাজ এ হিউম্যান বিং ভুল করতে পারে, অজান্তে একটা আনইনটেনশনাল মিস্টেক। ফ্রড আসলে দুই ধরনের, ISA 240 অনুযায়ী দুই ভাবে ফ্রড করতে পারে। একটা হচ্ছে ফ্রডুলেন্ট ফিনান্সিয়াল রিপোর্টিং, আর একটা হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ অ্যাসেট। ফ্রডুলেন্ট ফিনান্সিয়াল রিপোর্টিং মানে হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং এর মধ্যে ম্যানিপুলেশন করা, যেমন আর্টিফিশিয়ালি সেলস বাড়িয়ে রেভিনিউ বাড়িয়ে দেওয়া। তারপরে যেমন অ্যাকাউন্টিং এস্টিমেটের ক্ষেত্রে বললাম যে অ্যাকাউন্টিং এস্টিমেটের ক্ষেত্রে যে প্রভিশন কম রাখা, প্রুডেন্স অ্যাপ্লাই না করে বাজেটের প্রফিট টার্গেট ফিল আপ করতে চাই, এগুলো হচ্ছে ফ্রডুলেন্ট ফিনান্সিয়াল রিপোর্টিং। এবং ওয়ার্ল্ডের যত ফ্রড ফোরজারি হয় তার 80 থেকে 90% এই ফ্রডুলেন্ট ফিনান্সিয়াল রিপোর্টিং এর মাধ্যমেই হয়। আর একটা হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ অ্যাসেট। মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ অ্যাসেট মানে হচ্ছে কোম্পানি থেকে অ্যাসেট চুরি করে নিয়ে যাওয়া। এখন অ্যাসেট চুরি করে আসলে বড় ইম্প্যাক্ট ফেলা যায় না। হ্যাঁ, আবার হতে পারে আপনি যদি আবার অ্যাপলের আইফোন অনেকগুলো চুরি করে নিয়ে যান তাহলে আবার অন্য ইম্প্যাক্ট, বা ব্যাংক থেকে যদি আপনি এক বস্তা 1000 টাকার নোট নিয়ে যান সেটা আবার ভিন্ন কথা। সো মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ অ্যাসেট হচ্ছে অ্যাসেট চুরি করে নিয়ে যাওয়া। রেসপন্সিবিলিটিজ ইন রিলেশন টু ফ্রড, ISA 240 অনুযায়ী এই যে ফ্রডের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি হচ্ছে একটা কোম্পানির ম্যানেজমেন্ট এবং দোজ চার্জ উইথ গভর্নেন্স, মানে বোর্ড অফ ডিরেক্টরদের, তাদের দায়িত্ব হচ্ছে ফ্রড এবং এরর এটাকে প্রিভেন্ট, ডিটেক্ট এবং কারেক্ট করা। দিস ইজ নট দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি অফ অডিটর, এটা অডিটরের প্রাইমারি রেসপন্সিবিলিটি না, এটা ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি। ম্যানেজমেন্ট এইটাকে মিটিগেট করার চেষ্টা করবে বিভিন্ন ধরনের সুন্দর কন্ট্রোল মেকানিজমের মাধ্যমে, সেগ্রিগেশন অফ ডিউটির মাধ্যমে, অনেক ভাবে সে এটা মিটিগেট করার চেষ্টা করবে। আর অডিটরের কাজ কি? ফ্রড ফরজারি ধরা বা খুঁজে বের করা, এটা অডিটরের প্রাইমারি রেসপন্সিবিলিটি না। বাট অডিটর তার অডিট করতে যে তার প্রফেশনাল স্কপটিসিজম ইউজ করে, তার প্রফেশনাল জাজমেন্ট ইউজ করে সে সর্বোচ্চ চেষ্টা করবে একটা অর্গানাইজেশনে তার অডিট পিরিয়ডে ফ্রড ফরজারি ঘটেছে কিনা সেটা খুঁজে বের করার জন্য সে তার সর্বোচ্চ চেষ্টা করবে। বাট দিস ইজ নট দেয়ার প্রাইমারি রেসপন্স, এই জিনিসটা মাথায় রাখবে।
আমরা মনে হয় আজকে শেষ করি, কারো কোনো কোশ্চেন আছে? বড় চ্যাপ্টার দেখলাম একদিনে। স্যার একটা অডিট রিস্কের এখানে কন্টেস্ট মুখের কাছে এক্সাম্পল ছিল। মাইক্রোফোনটা নেন একটু, যাতে জি আমি স্যার। ভালো মতো শুনতে পারি। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? আপনার কথা খুব জোরে আমি শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, এখন শুনতে পাচ্ছেন? বেটার। স্যার একটা কন্টেস্ট এক্সাম্পল ছিল অডিট রিস্ক ওয়ানে। সেটা হচ্ছে স্যার, ইনহেরেন্ট রিস্ক যদি হাই হয় এবং কন্ট্রোল রিস্ক যদি হাই হয় এবং ডিটেকশন রিস্ক যদি লো হয়, তাহলে সেটা অডিটটা অ্যাকসেপ্টেবল হয়। আবার ইনহেরেন্ট রিস্ক যদি মিডিয়াম হয়, আবার কন্ট্রোল রিস্ক যদি লো হয়, আর ডিটেকশন রিস্ক যদি মিডিয়াম হয়, তখন অডিটটা অ্যাকসেপ্টেবল হয়। এটা যদি একটু স্যার ব্যাখ্যা করতেন। মানে জিনিসটা যেটা হচ্ছে, আপনার মূল ইয়েটা হচ্ছে আপনার ডিটেকশন রিস্ক। কারণ ওই যে একটু আগে আমি যেটা বলে আসলাম, ইনহেরেন্ট রিস্ক এবং কন্ট্রোল রিস্কের উপরে আপনার কোনো হাত নাই। আপনাকে যা করার এই ডিটেকশন রিস্কের মাধ্যমে করতে হবে। এই জন্য ডিটেকশন রিস্কের মাধ্যমে কেন করতে হবে? কারণ একটা কোম্পানিতে ইনহেরেন্ট রিস্ক, এটা ওই কোম্পানি এবং তার নেচারের উপরে নির্ভর করে, এখানে আমার কোনো হাত নাই। প্লাস একটা কোম্পানিতে কোথায় কোথায় কন্ট্রোল মেকানিজম থাকবে সেটার উপরেও আমার হাত নাই। আমার হাত আছে ডিটেকশন রিস্কের উপরে। কেন? আমি যদি ডিটেকশন রিস্ক কমাইতে চাই, আমি স্যাম্পল সাইজ বাড়িয়ে দিতে পারি, আমি অডিটের ম্যান পাওয়ার বাড়িয়ে দিতে পারি, আরো এক্সপেরিয়েন্স ম্যান পাওয়ার দিতে পারি দিয়ে। কারণ এইটার মাধ্যমেই আমাকে কি করতে হবে, আমার ওভারঅল অডিট রিস্কটাকে অ্যাকসেপ্টেবল লোয়ার লেভেলে নামাতে হবে। এই জন্য দেখেন, আপনি যে দুইটা অপশনের কথা বলছেন, কোনোটাতেই দেখেন ডিটেকশন রিস্ক হাই না আছে। না স্যার, হাই নাই স্যার, লো এবং মিডিয়াম এটাই স্যার। হচ্ছে কাহিনী, জি স্যার, বুঝতে কোনোটাতে পারছি। ডিটেকশন রিস্ক হাই নেই। আচ্ছা, আমি চ্যাপ্টার 3-র স্যাম্পল কোশ্চেন এবং আনসার দিয়ে দিয়েছি। আপনার প্রথমে স্যাম্পল কোশ্চেন দেখবেন, আগে নিজেরা ট্রাই করবেন, তারপরে অ্যান্সার দেখবেন। আর তার নেক্সট ক্লাস মনে হয় মঙ্গলবারে, আপনাদেরকে জানাইছে? জি স্যার, জানাইছে। 19 তারিখ, আগামী জি স্যার। মঙ্গলবারে আমরা চ্যাপ্টার 4 পড়বো। আমি চ্যাপ্টার 4টা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আপনারা পারলে একটু দেখে রেখেন। ওকে স্যার। তাহলে আমরা আজকে ক্লোজ করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।